I've shared something. Did you guys see it? আমি একটি স্লাইড শেয়ার করেছি, একটি পিডিএফ অ্যাকচুয়ালি। পিডিএফটি কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা শুরু থেকেই শুরু করি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা আইবি এর অন্যতম পছন্দনীয় একটি বিষয়। এই জায়গা থেকে নিয়মিতই প্রশ্ন আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, সেটা আপনি আইবিএ তে বলেন আর বিসিএস কিংবা ব্যাংকের পরীক্ষা বলেন, মানে ইংলিশের মূল যেই গ্রামাটিক্যাল টপিক গুলা থেকে প্রশ্ন আসে তার মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অন্যতম। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে গত ক্লাসে আমি হালকা একটু আলোচনা করেছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আসলে কি, তাই না? কারো কি খেয়াল আছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আসলে কি? কেউ বলতে পারবেন? এনিওয়ান? ভাইয়া, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে বোঝায় যে মানে রাইট হুম রাইট হুম, সাবজেক্টের সাথে প্রপার সাবজেক্টের সাথে প্রপার ভার্বের ইউজ। ইয়েস, ভেরি গুড। সেটা আপনার অক্সিলারি ভার্ব হতে পারে, মেইন ভার্ব হতে পারে। হুম হুম হুম। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের টপিকটার নামই হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার মানে সাবজেক্টের সাথে আমার কোন ভার্বটা এগ্রি করে, এতটুকুই তো বোঝাচ্ছে আমাদের যে হেডলাইনটা বা হেডিংটা বা টপিকের নামটা, যেটা যে সাবজেক্টের সাথে কোন ভার্ব এগ্রি করবে। যেমন আই অ্যাম এ বয় বা আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ গার্ল। এখন আই এর সাথে কিন্তু আর যাচ্ছে না, তাই না? যে আই এর সাথে আমি যদি বলি আই আর এ বয়, এটা তো শুনতে হাস্যকর শোনাবে, তার পাশাপাশি এটা গ্রামাটিক্যালও কারেক্ট হচ্ছে না। এখন উইশ বোঝাতে ইফ আই ওয়ার এ বার্ড, এটা ঠিক আছে, কিন্তু এটা তো এক্সেপশনাল, এটা আলাদা নিয়ম। এখন এক্সেপশনের কথাতে আমরা আসছি না, এখন এখন আসছি যে সাবজেক্টের সাথে আমাদের কোন ভার্বটা এগ্রি করবে। তো এরকমই এখানে আমরা ডেফিনিশনটা দেখতে পারি যে হচ্ছে এ ভার্ব মাস্ট এগ্রি উইথ ইটস সাবজেক্ট ইন নাম্বার, সিঙ্গুলার পার্সন হলে সিঙ্গুলার এবং প্লুরাল পার্সন হলে প্লুরাল, তাই তো? এতটুকু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না, আশা জি করি না যে ভাইয়া। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন নেই। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কিন্তু গত ক্লাসে আমরা একটু আলোচনা করেছি, সো ফর সাম পিপল ইট উইল বি রিপিটেটিভ। কারো কারোর জন্য এটা হয়তো বা রিপিটেটিভ হবে, কিন্তু আপনারা ধৈর্য ধরে একটু বোঝার চেষ্টা করুন। আর আপনাদেরও যেহেতু রিভিশন হয়ে যাবে, তাহলে আপনাদের ব্যাপারটা হচ্ছে যে আপনাদের পরবর্তীতে আর পড়া লাগবে না। আর যেহেতু একই বিষয় বারবার আসছে, আই গেস এটা আপনাদের এখান থেকেই ক্লিয়ার হয়ে যাবে। আর এই ক্লিয়ার যদি এখান থেকে করে নিতে পারেন, তাহলে যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে যে এই বিষয়টা আপনাদেরকে পরে পড়তে হবে না। আর এখান থেকে অবশ্যই আপনারা আইবিএ, ব্যাংক সহ বিসিএস এবং অন্যান্য যে সকল কম্পিটিটিভ এক্সাম আছে সেখানে অবশ্যই এখান থেকে প্রশ্ন পাবেন। তো এখানে কিছু এক্সাম্পল দাঁড় করানো আছে, যেমন হি প্লেজ, শি রাইটস, ইট রানস, বাট আই প্লে। এর সাথে কি প্লে, কারণ হচ্ছে কি আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাই তো? আমি কি ভুল কিছু বললাম? জি না ভাইয়া। ওকে, ভেরি গুড। তো এগুলো যেহেতু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এখন মূল নিয়মগুলোতে চলে যাই। যে মূল নিয়মে আমরা কি আছে দেখি। ইদার অর নিদার নর, নিদারকে অনেকে নাইদার বলে বা আইদার বলে, যেটাই বলুন আপনি। এই ইদার অর নিদার নরের এইটা খুব বেশি ইম্পর্টেন্ট আইবি এর জন্য। কারণটা হচ্ছে কি, এখানে আমরা দেখতে পারি যে আমাদের যে পরবর্তী যে ভার্বটা আছে, মানে যেই ভার্বটা এখানে নিয়মটা কি দাঁড়ায় দেখেন, রুলসটা হচ্ছে, জাস্ট এ মোমেন্ট, রুলসটা হচ্ছে এই যে ভার্ব অ্যাগ্রিস উইথ দ্য সাবজেক্ট নিয়ারেস্ট টু ইট। ভার্ব সেই সাবজেক্টের সাথে অ্যাগ্রি করবে, মানে সেই সাবজেক্ট অনুযায়ী হবে। সেই সাবজেক্ট যদি প্লুরাল বা সিঙ্গুলার হয় সেটাকে আমরা বলছি সেই কোন সাবজেক্টের অনুযায়ী হবে, যে সাবজেক্টের কাছাকাছি আছে, মানে ভার্বের কাছাকাছি আছে। খেয়াল করুন যে ইদার রহিম, রহিম অথবা অর হিজ ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ডসটা, রহিম এবং তার ফ্রেন্ড আর রেসপন্সিবল, রহিম এবং তার বন্ধুদের মধ্যে কে হচ্ছে কি এখানে রেসপন্সিবল, এমনটাই তো বোঝাচ্ছে। তো এইটাকে যদি আপনি ঘুরিয়ে বলেন ইদার হিজ ফ্রেন্ডস, এখানে যদি আপনি লিখতেন যে ইদার হিজ ফ্রেন্ডস, যেমন এখানে কি লিখছে ইদার দ্য বয়েজ অর রহিম। আগের বার কিন্তু কি ছিল দেখেন, আগের বার ছিল আর, কিন্তু এইবার কি হয়ে গেল, এবার হয়ে গেল ইজ। এমনটা কেন হলো? কারণ হচ্ছে যে এই ভার্বটা আমাদের এখানে এই সেন্টেন্সে ভার্ব কি আর, অথবা এই সেন্টেন্সে ভার্ব কি ইজ,
এইটার কাছাকাছি যেই ওয়ার্ডটা আছে, যেই সাবজেক্টটা আছে, সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসবে। যেমন এখানে ভার্বের কাছাকাছি কি আছে, ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, যার কারণে আমাদের ভার্বটা কি হয়ে গেছে? এনিওয়ান? ইফ ইউ গাইস ডোন্ট রেসপন্ড, তাহলে আমি বুঝবো না যে আমি আসলে এই ক্লাসটা আমাদের জন্য ফ্রুটফুল হচ্ছে কিনা। সো প্লিজ মেক ইট ভার্ব ইন্টারেক্টিভ। প্লুরাল হয়েছে। হ্যাঁ, ভার্বটা প্লুরাল হয়ে গেছে। তেমনি ভাবে রহিম ভার্বের কাছে আছে, রহিমটা কিন্তু সিঙ্গুলার, যার কারণে আমাদের এই ভার্বটা কি হয়ে গেছে? সিঙ্গুলার। তাই তো? এখানে তো আর কোনো নিয়ম বা আর জটিলতা নেই। আমরা যদি এই বিষয়টা একটু ভালোভাবে বুঝে ফেলি, যে আমাদের ভার্বের কাছে যে আছে সে অনুযায়ী আমাদের কি হবে, এই এই আমাদের যে ভার্বটা আছে, ভার্বের নাম্বার বসবে, সেটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে আমাদের এই ভার্ব অনুযায়ী, সরি সাবজেক্ট অনুযায়ী, যেটা কাছাকাছি আছে। তারপরে দেখেন পরবর্তী যে সেন্টেন্সটা, নিদার দ্য টিচার, টিচারদের কেউ না, নর দ্য, সরি, নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস আর রেডি, মানে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে কেউই কি ছিল না, কেউই প্রস্তুত নয়। এখানে টিচারটা কিন্তু কি পরে, টিচার হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার, টিচারটা আগে আছে, এখানে টিচারটা সিঙ্গুলার নাম্বার যেটা ভার্ব থেকে কি অনেক দূরে, আমরা যদি দেখতে পারি এখানে হচ্ছে টিচার, তাই তো? কিন্তু ভার্বের কাছাকাছি কি আছে, ভার্বের কাছাকাছি আছে স্টুডেন্টস, যেটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। এই প্লুরাল নাম্বার হওয়ার কারণে এই যে আমাদের ভার্বটা সেটা কি হয়ে গেছে, সেটা হয়ে গেছে আর, তার মানে প্লুরাল। এই সেন্টেন্সটাকে যদি আপনি ঘুরিয়ে বলেন, নিদার দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস এর কেউ না, নট দ্য টিচার, টিচারদেরও কেউ না, ইজ রেডি, এক্ষেত্রে কিন্তু ভাই কি হয়ে গেছে বা আপু, এক্ষেত্রে হয়ে গেছে ইজ, কারণ এক্ষেত্রে আমাদের ভার্বের কাছাকাছি যেই সাবজেক্টটা সেটা হচ্ছে কি, সিঙ্গুলার। তো এতটুকু তো সবার জন্য ক্লিয়ার। ইদার অর নিদার নরের ক্ষেত্রে আমাদের ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বের সিঙ্গুলার অথবা প্লুরাল ফর্ম বসে। এক্ষেত্রে আপনাদের কনফিউজ করে দেওয়ার জন্য কি করে অনেক ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের যে কমন মিস্টেক বা কমন ডিকয় বা ট্র্যাপ যাকে আমরা বলি, যে নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্ট, টিচারদের কেউ না, শিক্ষকদেরও কেউ না, আই মিন সরি, শিক্ষকদের কেউ না, ছাত্রছাত্রীদেরও কেউ না। আমাদের এখানে মনে হতে পারে তাহলে তো হয়তো প্লুরাল, তাহলে তো সবসময় আর বসবে না। এক্ষেত্রে তাহলে চিন্তা করলে ভুল হবে, সব ক্ষেত্রে আরো বসবে না, সব ক্ষেত্রে ইজও বসবে না। দেখতে হবে যে আমাদের ভার্বের কাছে কোন সাবজেক্টটা আছে। যদি ভার্বের কাছে প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে আমাদের আর হয়ে যাবে, তার মানে প্লুরাল ভার্ব বসবে। যদি ভার্বের কাছাকাছি সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার হয় তাহলে আমাদের ইজ বা সিঙ্গুলার যে ভার্ব আছে সেটা বসবে। তো পরবর্তী রুলসে আমরা চলে যাই, যে নট অনলি বাট অলসো। এখানে বলেই দেয়া আছে দেখেন, যে সেম রুল অ্যাজ ইদার অর। আমরা ইদার অর নিদার নরের যে রুলসটা দেখেছিলাম, যে ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট সেইটা অনুযায়ী আমাদের কি হচ্ছিল, কি হচ্ছিল? আর ইউ গাইস লিসনিং মি? Yeah, I can listen Okay, you. okay. If you can listen, please try to respond, because whenever I'm asking you the question, I'm trying to interact with you. যে আপনাদের যাতে রিয়েল টাইমে এইটা প্রসেস হয় ভালোভাবে, আপনারা যাতে বুঝতে পারেন, এনকোড করতে পারেন, ডিকোড করতে পারেন, সেজন্য আমি প্রশ্নগুলো করি। ঠিক আছে? সো হাউএভার, আমি কোথায় ছিলাম, আমি বলছিলাম যে এই রুলসটা আমাদের নিদার নর অর ইদার অর এর মতোই, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের ভার্বের কাছে যে সাবজেক্ট সেইটা অনুযায়ী আমাদের ভার্বটা বসছিল। যেমন দেখেন, নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস আর লেট, যে শুধুমাত্র শিক্ষকই নয়, তার পাশাপাশি কি ছাত্রছাত্রীরাও লেট ছিল। এখানে কিন্তু আমরা যদি এই সাবজেক্টটাকে, এই স্টুডেন্টসটাকে ঘুরিয়ে এই টিচারের কাছে নিয়ে আসতাম, তাহলে এই আমাদের যে সিনারিওটা আছে, মানে আমাদের যে ভার্বের ইউজটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেত, যেটা আমরা পরবর্তী সেন্টেন্সে দেখতে পাচ্ছি। দেখেন, আগের সেন্টেন্সে ছিল নট অনলি দ্য টিচার, আর এখানে কি চলে আসছে, নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য স্টুডেন্টস, আর এখানে চলে আসছে কি, বাট অলসো দ্য টিচার। এই যে ভার্বের কাছাকাছি সাবজেক্টটা এখানে কি সিঙ্গুলার, টিচার যেহেতু সিঙ্গুলার, এস নেই, সেজন্য এখানে ইজ বসেছে। আর এখানে কি, ভার্বের কাছাকাছি সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, যার কারণে আমাদের ভার্বটা কি হয়ে গেছে, আর, বা প্লুরাল। তারপর আসে কি, ইনডিফিনিট প্রোনাউন্স গুলো আপনাদেরকে একটু মুখস্থ করতে হবে, যে যেটা সবসময় সিঙ্গুলার হবে, যেমন এভরিওয়ান, সামওয়ান, এনিবডি, নোবডি, ইচ। যে প্রত্যেকে, কেউ, এনিবডি, এনিওয়ান, যে কেউ, নোবডি, কেউ না, ইচ, প্রত্যেকে, ইদার, হয়, নয়। এরকম যে আমাদের ওয়ার্ড গুলো আছে যেটাকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলছি, এই ইনডিফিনিট প্রোনাউন গুলো সবসময় কি হবে, সিঙ্গুলার। এটা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। যেমন এভরিওয়ান ইজ হ্যাপি,
প্রত্যেকেই সুখী। এটা আমি গত ক্লাসেই বলেছিলাম যে এটা আসলে সত্য নয়, প্রত্যেকে আমরা সুখী নয়, বেশিরভাগ মানুষই আমরা অসুখী, বাট উই আর ট্রাইং টু বি হ্যাপি, যে আমরা আসলে সুখী হওয়ার চেষ্টা করছি এবং আমরা যতটুকু পারি সেলফ সেটিয়েটেড বা সেলফ স্যাটিসফাইড থাকার চেষ্টা করব, তাহলেই হয়তো ইভেনচুয়ালি আমরা সুখ খুঁজে পাবো। হাউএভার এভরিওয়ান ইজ হ্যাপি, প্রত্যেকেই সুখী। এখানে প্রত্যেকে দেখেন প্রতিযোগিক বা একজন একজন করেই বোঝাচ্ছে, এখানে আমরা সিঙ্গুলার বা ইনডিফিনিট প্রোনাউন্সে চলে আসে, যার কারণে এভরিওয়ান ইজ হ্যাপি। এভরিওয়ান আর কিন্তু হবে না, কখনোই হবে না। ইচ স্টুডেন্ট হ্যাজ এ বুক, প্রত্যেক শিক্ষার্থীর একটি বুক আছে বা বই আছে। নিদার অ্যান্সার ইজ কারেক্ট, কোনো অ্যান্সারই বা কোনো উত্তরই কি নয়, সঠিক নয়, যেটা হয়তো বা বলা হয়েছে। তো হাউএভার এই যে ইনডিফিনিট প্রোনাউন, এগুলোর ক্ষেত্রে সবসময় আমাদের কি আসছে, সিঙ্গুলার ভার্ব। ওকে, অলওয়েজ সিঙ্গুলার। তো তারপরে আসি ইচ অফ, ওয়ান অফ, এভরি ওয়ান অফ। এই ক্ষেত্রে আমাদের এক্ষেত্রে একটা কমন ট্র্যাপ আছে। এই দেখেন, এই যে অফ যুক্ত পরবর্তী যে পোর্শনটা, এটাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজ অনুযায়ী কোনো সময়ই কি বসে না, ভার্ব বসে না। ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট, মানে শিক্ষার্থীদের প্রত্যেকেই উপস্থিত। এখানে প্রত্যেকেই, এই যে ইচ, এই ইচটা হচ্ছে এখানে আপনাদের মেইন সাবজেক্ট, যার কারণে আমাদের ভার্বটা কি হয়ে গেছে, সিঙ্গুলার। অনুরূপভাবেই ওয়ান অফ দ্য বয়েজ, মানে বালকদের মধ্যে একজন, হ্যাজ ফেইল্ড, বালকরা সবাই কিন্তু ব্যর্থ হয়নি। কি বলেছে, ওয়ান অফ দ্য বয়েজ, মানে বালকদের মধ্যে একজন ব্যর্থ হয়েছে, সেজন্য এখানে আপনি হ্যাভ বসাতে পারেননি। এটা যদি হতো দ্য বয়েজ, তাহলে হতো দ্য বয়েজ হ্যাভ ফেইল্ড। কিন্তু আপনি বলছেন যে ওয়ান অফ দ্য বয়েজ, মানে বালকদের মধ্যে একজন, সিঙ্গুলার হয়ে গেল, যার কারণে এটা হ্যাজ চলে আসছে। তারপরে দেখেন এভরি ওয়ান অফ দেম ইজ গিলটি, এভরি ওয়ান অফ দেম, তাদের মধ্যে প্রত্যেকেই কি দোষী। এই যে তাদের মধ্যে প্রত্যেকেই, আপনি প্রত্যেক জনকেই কি করছেন, জোর দিচ্ছেন, এটা হচ্ছে কি আমাদের, এর কারণে এটা সিঙ্গুলার হয়ে গেছে, ইজ হয়ে গেছে। হাউএভার এখানে আপনাদের এক্সপ্লেনেশনে বলেই দিছে, দেখেন যে অফ দেখে প্লুরাল ভাবার কোনো সুযোগ নেই, মেইন সাবজেক্ট হলো ইচ, ওয়ান অর এভরি ওয়ান। তারপর আসে কি অ্যাডভান্স ট্র্যাপ। এই অ্যাডভান্স ট্র্যাপের কথা আমি বলেছিলাম, এটা বিসিএস এ প্রচুর আসে। আর এটা বিসিএস এ তুলনা করে মনে করা হয় যে একটা ওয়ান অফ দা হার্ডেস্ট ইংলিশ কোশ্চেন বা গ্রামাটিক্যাল পার্ট, যেখানে আমরা সাধারণ নিয়মে কি দেখেছি, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এটা একটু কাইন্ডলি খেয়াল করবেন। আমি একটু এটাকে একটু দাগিয়ে বোঝানোর চেষ্টা করি। আগের বেলায় কিন্তু, আগের বার কিন্তু আমরা খেয়াল করছিলাম যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস থাকলেই পরবর্তীতে কি হয়ে যায়, ইজ হয়ে যায়, কারণ শিক্ষার্থীদের মধ্যে একজনকে বোঝায় তখন, তাই তো, এমনটা না? এই রুলসটাতে আমার সাথে কাইন্ডলি আপনারা একটু ইন্টারঅ্যাক্ট করবেন, কারণ এটাতে একটু বোঝার বিষয় আছে। শিওর শিওর ভাইয়া। জি। Okay. তো আগের ক্ষেত্রে আগের রুলস আমরা পড়ে আসলাম যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস থাকলেই এই ওয়ানটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট, যার কারণে একজনকে বোঝাচ্ছে, সেটা আমাদের সিঙ্গুলার ভার্ব নিচ্ছিল। কিন্তু ওয়ান অফ দ্য স্টুডেন্টস এর পরে যদি আমরা কোনো রিলেটিভ প্রোনাউন নিয়ে আসি, যেমন এখানে আমরা কি এনেছি, এখানে আমরা হু এনেছি, রিলেটিভ প্রোনাউন নিয়ে আসি, রিলেটিভ প্রোনাউনটা অনুযায়ী পরবর্তী যে ভার্বটা আছে সেটা বসে। তার মানে এই রিলেটিভ প্রোনাউনটা কাকে ইন্ডিকেট করছে, স্টুডেন্টসদেরকে ইন্ডিকেট করছে, যে স্টুডেন্টস হু আর, মানে শিক্ষার্থীরা যারা হচ্ছে ব্রিলিয়ান্ট, ইজ অ্যাবসেন্ট। এই যে দেখেন ইজ অ্যাবসেন্ট, এই ইজটা কাকে বোঝাচ্ছে, এই ওয়ানকে বোঝাচ্ছে, যে ওয়ান অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের মধ্যে একজন, হু আর, যারা হচ্ছে ব্রিলিয়ান্ট, তার মানে অনেকগুলো ব্রিলিয়ান্ট শিক্ষার্থী আছে। এই দেখেন স্টুডেন্টস হু আর ব্রিলিয়ান্ট, শিক্ষার্থীরা যারা হচ্ছে ব্রিলিয়ান্ট, অনেকগুলো শিক্ষার্থী বোঝাচ্ছে, তাহলে আপনি আর অবশ্যই ব্যবহার করবেন, তাই তো? জি আমার কথা ভাই। কি, Yes. জি ভাইয়া। ওকে, Yeah, জি। yeah. ইয়েস, এই রিলেটিভ প্রোনাউনটা বোঝাচ্ছে আপনার স্টুডেন্টসকে, সেজন্য এখানে আর বসেছে। কিন্তু পরবর্তী লাইনে বা পরবর্তী ওয়ার্ড গুলো, ব্রিলিয়ান্ট ইজ অ্যাবসেন্ট, এই যে তখন আপনি ওই যে একজন শিক্ষার্থী সে শুধুমাত্র অ্যাবসেন্ট আজকে, যার কারণে এখানে আপনি ইজ বসিয়েছেন। ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু আর ব্রিলিয়ান্ট, মানে শিক্ষার্থীদের মধ্যে অনেকেই যারা ব্রিলিয়ান্ট ছিল, কিন্তু তাদের মধ্যে একজন হচ্ছে অনুপস্থিত। এই কারণে আপনি কি করছেন, এখানে ইজ বসিয়েছেন, কিন্তু এখানে এই রিলেটিভ প্রোনাউনের যে মেইন যে অ্যান্টিসিডেন্টটা আছে সেইটা অনুযায়ী, বা আগের যে ওয়ার্ডটা আছে সেইটা অনুযায়ী এখানে আর বসিয়েছেন। তো এটা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন, কারণ এটা প্রচুর আসে, এটা আইবিএ তেও আসে, এটা ব্যাংকেও আসে, ইভেন এটা বিসিএস এর এক্সামেও আসে। এখন আসি কি আমরা কালেকটিভ নাউন। তো
তো কালেকটিভ নাউনের নিয়মটা আমি আগের দিনই বলেছিলাম। তো কালেকটিভ নাউনের নিয়মটা হচ্ছে, যদি কালেকটিভ নাউন অ্যাজ এ টিম অর অ্যাজ এ কমিটি, ইফ দে রিয়াক্ট, ইফ দে বিহেভ, দেন ইট উইল বি দ্য সিঙ্গুলার নাম্বার। কালেকটিভ নাউনটা যদি একটি টিম বা একটি এন্টিটি হিসেবে বিহেভ করে, তাহলে সেটা আমাদের সিঙ্গুলার নাম্বার হবে। যেমন দ্য টিম ইজ উইনিং, টিমটা কি করছে, জিতছে। দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড, কমিটি সিদ্ধান্ত নিয়েছে। ইফ মেম্বার অ্যাক্ট সেপারেটলি, দ্য টিম আর আর্গুইং অ্যামং দেমসেলফ। কিন্তু মেম্বাররা যদি আলাদাভাবে কি করে, অ্যাক্ট করে, সেপারেটলি অ্যাক্ট করে, তাহলে সেটা কি হয়ে যেতে পারে, প্লুরাল নাম্বার হয়ে যেতে পারে। এখানে একটা এক্সাম টিপস আমি দিয়ে দিয়েছি। যদি মানে ডিস্টিংটিভলি বা একদম ভালোভাবে বলে দেওয়া না থাকে যে আলাদা আলাদাভাবে তারা বিহেভ করছে, তাহলে ওটাকে আমরা সিঙ্গেল এন্টিটি ধরে নেব। আনকাউন্টেবল নাউন্স সবসময় সিঙ্গুলার, এটা তো আমরা জানি। ইনফরমেশন, অ্যাডভাইস, ফার্নিচার, লাগেজ, নিউজ, ইকুইপমেন্ট, মেশিনারি, সিনারি, এগুলো হচ্ছে সবসময় সিঙ্গুলার। এগুলো নিয়ে কথা বলার আমার মনে হচ্ছে প্রয়োজন নেই। তারপর নাউন্স যেগুলো সাধারণত দেখতে কি সিঙ্গুলার, দেখতে প্লুরাল, কিন্তু আসলে কি সেটা সিঙ্গুলার। যেমন ম্যাথমেটিক্স, এখানে লাস্টে আমরা এস দেখলেই সাধারণত আমাদের ব্রেন থেকে সিগন্যাল দেয় মোস্ট প্রবাবলি দিস ওয়ান ইজ প্লুরাল, কিন্তু আসলে তা না। এস থাকলেও মানে কোনো কিছু নামের সাথেই যদি অতিরিক্ত একটা এস সংযুক্ত থাকে, তাহলে তো সেটাকে প্লুরাল ভাবে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। যেমন এটা একটা বইয়ের নামও হতে পারে, যেমন গালিভার্স ট্রাভেলস। এখন যদি এখানে অতিরিক্ত এসও থাকে, তাহলে কিন্তু এটাকে প্লুরাল ভেবে নেওয়ার সুযোগ নেই, তাই না? কারণ এটা নামই হচ্ছে এটা। তো অনুরূপভাবে এই যে সাবজেক্ট গুলো আছে বা এই যে ডিসিপ্লিন গুলো আছে, ম্যাথমেটিক্স বলেন বা ইকোনমিক্স বলেন, এখানে সবগুলো শেষে কি আছে, একটা করে এস আছে। কিন্তু তাই বলেই কিন্তু এগুলো প্লুরাল নয়, এগুলো হচ্ছে সিঙ্গুলার। ইকোনমিক্স ইজ ইন্টারেস্টিং, পলিটিক্স ইজ কমপ্লিকেটেড, মিজেলস ইজ ডেঞ্জারাস। এস থাকলে এগুলো সিঙ্গুলারই হবে। এখন আসি যে এ নাম্বার অফ ভাই একটা ভার্সেস। কোশ্চেন ছিল। সাকিব ভাই বলেন। ভাই এখানে তো হচ্ছে মানে সাবজেক্টের পরে যদি এস থাকে সেক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার হবে, কিন্তু হুম হুম। এখানে কি হচ্ছে শুধু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এস থাকতে সেক্ষেত্রে হবে নাকি শুধু যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হবে? আপনি যে কোনো সাবজেক্ট যদি সিঙ্গুলার এন্টিটি হিসেবে বা সিঙ্গুলার হিসেবে আত্মপ্রকাশ করান, তাহলে অবশ্যই সেক্ষেত্রে ইজ হবে, তাই না? জি জি। ওকে। এখন সব সাবজেক্ট, যেমন সোশিওলজি, সোশিওলজির লাস্টে তো এস নাই, তাহলে কি আপনি সোশিওলজি তো আর তো বলার প্রয়োজন নেই, এস। আমি এখানে বুঝাচ্ছি যে এস থাকার কারণে আপনার কাছে একটা ডিকয় বা ফাঁদ হিসেবে এটা প্রতারণা করতে পারে, মনে হতে পারে যেহেতু এস আছে তাহলে হয়তো বা এটা প্লুরাল। সেজন্য আমি এই রুলসটা বা এই নিয়মটাকে এখানে উল্লেখ করছি যে এস থাকলেও সেটা সিঙ্গুলার হতে পারে যদি সেটা শুধুমাত্র নাম হয়। ওকে। জি বুঝতে পারছি। যেমন আমি আপনাকে জাস্ট সিম্পল একটা উদাহরণ দিয়ে ধরি। যেমন আপনার নাম হচ্ছে সাকিব হাসান। তো আপনার নাম যদি এমন হতো সাকিবস, মানে আপনার নামের শেষে অতিরিক্ত এক এস যুক্ত থাকতো, তাহলে কি আপনি প্লুরাল হয়ে যেতেন? জি না। অবশ্যই না, কারণ আপনার নামই ওইটা, সো এটাতে তো আসলে প্লুরাল হওয়ার কোনো সুযোগ নেই। তো এরকমই দেখবেন যে অনেকের নামের শেষেই কি আছে, লাস্টে এস আছে, কিন্তু তাই বলে কি তারা প্লুরাল? না, তারা সিঙ্গুলারই। তো এ নাম্বার অফ ভার্সেস দি নাম্বার অফ, এটাও প্রচুর আসে। এটা নিয়ে আমি গত ক্লাসে বলেছি যে এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, এ নাম্বার অফ থাকলে কি আর হয়, আর দি নাম্বার অফ থাকলে কি হয়, ইজ হয়। কিন্তু এই যে দুই ক্ষেত্রেই এই যে নাম্বার অফ এর পরে যেই যে আমাদের যে ওয়ার্ডটা, এটা কিন্তু সবসময় প্লুরালি হয়। এ নাম্বার অফ এর ক্ষেত্রেও দেখেন, দি নাম্বার অফ এর ক্ষেত্রেও দেখেন। তো এক্ষেত্রে দুইটা ট্র্যাপ আসতে পারে। ট্র্যাপ দুটো কেমন হতে পারে, যে আপনাদেরকে বলে দিল যে এরকম, যে এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, তাই তো? এখানে স্টুডেন্টের এইখানে যদি শুধু স্টুডেন্ট দেয় তাহলেও কিন্তু ভুল, আর এখানে ইজ দিলে তো ভুলই হবে, কারণ এই নাম্বার অফ এর ক্ষেত্রে সবসময় কি আসে, প্লুরাল ভার্ব আসে। আর দি নাম্বার অফ এর ক্ষেত্রে পরবর্তী যে ওয়ার্ডটা আসে প্লুরাল আসলেও, এই দেখেন এই যে স্টুডেন্টসটা কিন্তু প্লুরালে আছে, কিন্তু এই যে পরবর্তী ভার্বটা কিসে আছে, সিঙ্গুলারে আছে। তো এ নাম্বার অফ আর দি নাম্বার অফ এর ক্ষেত্রে সহজ যে নিয়ম, চাইলে আপনি লিখে রাখতে পারেন। আমি এরকম করতাম যে আমার প্রিপারেশন ফেজে আমার যদি আমার টেবিলের, আমার ইউনিভার্সিটি হলের যে টেবিলটা ছিল ওটার যদি এখন আমি ছবি দেখাতে পারতাম, তাহলে বুঝতেন যে যেই রুলসটা আমার কাছে এক্সেপশনাল লাগতো বা যেই রুলসটা কাইন্ড অফ কনফিউজিং লাগতো, আমি সাথে সাথে সেটাকে একটা স্টিকি নোট দিয়ে আমার টেবিলের সামনে ওটাকে নোট করে রেখে দিতাম, মানে আঠা লাগিয়ে রেখে দিতাম। এমন করে আমার পুরো টেবিলটা কাইন্ড অফ একটা ম্যাপের মতো হয়ে গেছিল। তো যাই হোক, এরকম কিছু স্ট্র্যাটেজি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনার কাছে আরো ভালো স্ট্র্যাটেজি থাকতে হবে, থাকতে পারে। ব্যাপারটা আমি যেটা বোঝাচ্ছি যে আপনার পড়াশোনার মাঝে মাঝে এরকম স্ট্র্যাটেজি অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। কারণটা হচ্ছে যে অনেক বেশি কনফিউজিং বিষয় আছে এবং অনেক বেশি খুবই রিলেভেন্ট, একটা আর একটার সাথে খুবই সম্পৃক্ত মনে হবে আপনার, স্যাচুয়েটেড।
বা মনে হবে যে আপনার একদম স্যাচুরেটেড, একটার একটার সাথে লেগে আছে। এরকম বিষয়গুলোকে আলাদা আলাদা ভাবে মনে রাখার জন্য অবশ্যই আপনারা এরকম কিছু স্ট্র্যাটেজি ফলো করবেন। সেটা আপনি নোট বানিয়ে রাখেন, দেয়ালে ঝুলিয়ে রাখেন, বা টেবিলে আঠা লাগিয়ে লাগিয়ে রাখেন, যেভাবেই হোক আপনার কাছে যেটা বেটার মনে হয়। তারপরে আসি যে, দেখেন যে বলেই দিছি যে এ নাম্বার অফ মানে অনেক, আর ডি নাম্বার অফ মানে হচ্ছে সংখ্যা। যে আমরা যখন বলছিলাম যে এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, তখন আমরা বলছিলাম যে অনেকগুলো শিক্ষার্থী কি আছে আজকে অনুপস্থিত আছে। কিন্তু আমরা যখন বলছিলাম যে দি নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, তখন আমরা বলছি যে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। মানে দি নাম্বার, সংখ্যাটার উপর এখানে জোর দেওয়া হয়েছে, আর সংখ্যা তো সবসময় কি, সিঙ্গুলার, সেজন্য এখানে কি সিঙ্গুলার হয়েছে। বলেও দিয়েছে যে আইবিএ খুব পছন্দ করে এই প্রশ্ন। হাউএভার, তারপরে আসি কি, মেনি এ অ্যান্ড মোর দেন এ। মেনি এ স্টুডেন্ট হ্যাজ ফেইল্ড, এই যে ফ্রেজটা বা এই যে ওয়ার্ডের মেনি, এটা এটা শুনতে অনেকটা কি মনে হচ্ছে, প্লুরাল মনে হলেও এটা কি হবে আমাদের, সিঙ্গুলার হবে। যে মেনি স্টুডেন্টস হ্যাজ ফেইল্ড, অনেকগুলো শিক্ষার্থীরা কি হয়েছে, ব্যর্থ হয়েছে। মোর দ্যান ওয়ান পার্সন হ্যাজ কমপ্লেইনড, একজনেরও বেশি মানুষ বা ব্যক্তি কি করেছে, কমপ্লেইন করেছে। কিন্তু মোর দ্যান ওয়ান থাকলেও কি হবে, সেক্ষেত্রে সিঙ্গুলারই হবে। আর ফ্র্যাকশনের ক্ষেত্রে কি, আমি আগেই বলেছিলাম যে ফ্র্যাকশনের ক্ষেত্রে ফ্র্যাকশন কত পার্সেন্ট, এমন মনে হতে পারে যে বেশি পার্সেন্ট মানে মনে হয় প্লুরাল, আসলে তা না। ফ্র্যাকশনের যে অফ দার পরবর্তী ওয়ার্ডটা কি আছে, এইটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন কেক সিঙ্গুলার, এখানে ইজও সিঙ্গুলার। কিন্তু দেখেন এই যে প্রথমটুকু কিন্তু সেম আছে, 50% অফ দ্য কেক, 50% অফ দ্য স্টুডেন্টস। কিন্তু স্টুডেন্টস যেহেতু প্লুরাল, আমাদের ভার্বটা কি হয়ে গেছে, প্লুরাল। ওকে, ক্লিয়ার? Yeah, clear. ওকে, ভেরি গুড। তারপর আসি কি, দেয়ার আর হেয়ার। আর দেয়ার আর হেয়ারটা তো জাস্ট আমরা জানি যে এখানে আমরা দেয়ার এন্ড হেয়ার, এটা কিন্তু আমাদের সুডো সাবজেক্ট, মানে মূল সাবজেক্ট না, ছদ্মবেশী সাবজেক্ট বা আমাদের মনে হচ্ছে সাবজেক্ট। এই দেয়ার এন্ড হেয়ার এর পরে যে মূল সাবজেক্ট আছে সেইটা অনুযায়ী আমাদের এই যে ইজ বা আর বসবে। যেমন আমরা যদি এটাকে ঘুরিয়ে বলতাম, এ বুক অন দ্য টেবল ইজ দেয়ার, মানে একটা বই আছে সেখানে। এটাকে যখন দেয়ার সামনে আনছেন তখন আমরা কনফিউজড হয়ে যাই যে দেয়ার সামনে আছে, সেখানে সামনে আছে, তাহলে আমাদের ইজ হবে নাকি আর হবে। এই দেয়ার অনুযায়ী আমাদের ইজ বা আর হবে না, হবে যে এই যে পরবর্তীতে বা মাঝখানে বা ভিতরে যে আমাদের মূল সাবজেক্টটা আছে, এ বুক। এখানে এ বুক ছিল সেজন্য এখানে ইজ হয়েছে, কিন্তু এখানে আছে মেনি বুকস, সেজন্য এখানে এটা কি হয়ে গেছে, আর। তারপর অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, উইথ, ইন অ্যাডিশন টু, যেগুলো অ্যাডিটিভ ফ্রেজ, যেইগুলো সাধারণত আমাদের কি করতে পারে না, এগুলো সাবজেক্টকে প্লুরাল করতে পারে না। যেমন রহিম অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, রহিম সাথে তার বন্ধুরা কি করছে, ইজ কামিং, আসছে, তাই না? এখানে আমাদের মনে হতে পারে যে রহিম যেহেতু তার বন্ধুদের সাথে আসছে, তার মানে সম্ভবত এটাকে আমাদের প্লুরাল, কারণ অনেকে তো একসাথে আসছে। কিন্তু না, মনে রাখবেন যে এটা হচ্ছে অ্যাডিটিভ ফ্রেজ। এই যে অ্যালং উইথ, এগুলো মুখস্থ রাখবেন। এই যে এখানে কয়টি যে আছে ফ্রেজ আছে, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, উইথ, ইন অ্যাডিশন টু, এইগুলো কি রাখবেন, একটু কাইন্ডলি মুখস্থ রাখার চেষ্টা করবেন। কারণ কি, এগুলো বারবার আসে, আর এই বারবার এগুলোতে বারবারই মানুষ ভুল করে। কারণ যখন দেখে কেউ একজন নতুন, যখন দেখবে সাধারণ নিয়ম অ্যাপ্লাই করবে, রহিম অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, এখানে তো অনেকজন মনে হবে, আর কামিং। কিন্তু না, এই যে অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, এই ফ্রেজটা আসলে এই ফ্রেজ অনুযায়ী আমাদের পরবর্তী, বা এই ফ্রেজটা এখানে রহিমকে প্লুরাল করে দিচ্ছে না, যার কারণে আমাদের রহিমের অনুযায়ী এখানে কি হয়েছে, ইজ হয়েছে। তদানুরূপভাবেই দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট, শিক্ষক এমনকি বা পাশাপাশি শিক্ষার্থীরাও প্রেজেন্ট আছে। এখানে দ্য টিচার অনুযায়ী কি হয়েছে, আমাদের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা ইজ হয়ে গেছে। তারপরে আসি কি, ডিস্টেন্স, টাইম এন্ড মানির ক্ষেত্রে একটা ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করলে সেক্ষেত্রে আমরা কি বোঝাই, সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ করি, তাই তো? 10 কিলোমিটার ইজ এ লং ডিস্টেন্স, 10 কিলোমিটার অনেক লম্বা একটা পথ, একত্রে বোঝাচ্ছেন একটা ইউনিট হিসেবে, সেজন্য এখানে কি হয়ে গেছে, ইজ হয়ে গেছে। 5 ইয়ার্স ইজ এ লং টাইম। তারপরে খেয়াল খেয়াল করেন যে জেরান্ড যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, জেরান্ডের ব্যাপারটা মোস্ট প্রবাবলি আপনারা জানেন, যে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, সেটা যদি নাউন হিসেবে বা সাবজেক্ট হিসেবে আত্মপ্রকাশ করে, সেটাকে আমরা জেরান্ড বলি। আর পার্টিসিপল তো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে বিহেভ করে বা অ্যাক্ট করে, সেটার ব্যাপারটা আলাদা। তো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা হচ্ছে একটি ভালো এক্সারসাইজ বা ব্যায়াম।
এখানে সুইমিং যেহেতু আমাদের কি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে যে রান, তার কারণে আমাদের ইজ হয়ে গেছে। এমনইভাবে ফ্রেজও যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় সেক্ষেত্রেও সাধারণত ইজ হয়ে যায় বা সিঙ্গুলার ভার্ব বসে। এবং রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট, রিডিং বুক ইজ বেনিফিশিয়াল, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ হেলদি। ওয়াকিংটাকে আপনার মেইন সাবজেক্ট এখানে, ইজ হেলদি, ওয়াকিং ইজ হেলদি, তার মানে দাঁড়াচ্ছে এটুকু আমরা বুঝে ফেললাম। ভার্বের সাথে আইএনজি হলে সিঙ্গুলার ভার্ব হবে, ভার্বের সাথে আইএনজি যোগ সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হবে, এখানে বলেই দিয়েছে পরবর্তীতে। রিলেটিভ প্রোনাউনের এই ব্যাপারটা কিন্তু আমরা আগের ক্ষেত্রে আগের লাইনেই দেখে আসছি যে শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্ট, সে হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে এমন একজন হু আর ব্রিলিয়ান্ট। এখানে এই হুটা কাকে বুঝিয়েছে বলেন তো একজন প্লিজ, কাইন্ডলি। তাকে বুঝিয়েছে নাকি কাকে স্টুডেন্টকে বুঝিয়েছে? স্টুডেন্ট। ভেরি গুড। স্টুডেন্টকে বোঝায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে যদি বুঝাইতো তাহলে কিন্তু এখানে আর হতো না, ইজ হতো। তার মানে এটার বাংলা করলে দাঁড়াচ্ছে এমনটা, শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্ট, সে হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে এমন একজন হু আর ব্রিলিয়ান্ট, যারা হচ্ছে ব্রিলিয়ান্ট। মানে অনেকগুলো শিক্ষার্থী যারা ব্রিলিয়ান্ট তাদের মধ্যে একজন হচ্ছে সে, তাই তো? আমি ভুল কিছু বললাম? ঠিক বলছেন, রাইট জি রাইট। না ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, ভেরি গুড। তারপরে আমরা খেয়াল করি যে হু যাকে মডিফাই করছে, এখানে দেখেন বলেই দিয়েছে। আমি কিন্তু এটাকে আগেই এক্সপ্লেন করে আসছি, কিন্তু এটাকে আলাদাভাবে একটা নিয়ম বানিয়ে রেখেছি কারণ এটা বারবার আসে। হু যাকে মডিফাই করছে তার সাথে ভার্ব মিলবে। আইবি এক্সাম এটা খুবই কমন ট্র্যাপ, খুবই কমন ডিকয়, বারবার এই পিটফলে মানুষ পা দেয় এবং বারবার ভুল করে। তো এখন আসি সাবজেক্ট আফটার প্রিপোজিশন, ইগনোর প্রিপোজিশনাল ফ্রেজ। আমি তো এটা অনেক আগে থেকে আপনাকে বলে আসছি যে প্রিপোজিশনাল ফ্রেজটা আসলে কোনো কিছু অ্যাড করবে না, মানে ভার্বকে কোনোভাবেই সে কি করতে পারবে না, ভার্বকে কোনোভাবে সে অ্যাফেক্ট করতে পারবে না। মূল সাবজেক্ট অনুযায়ী সবসময় ভার্বটা বলবে। যেমন দেখেন এখানে কি বলছে, দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টস ইজ গুড। এখানে আপনার মনে হতে পারে যে প্রোডাক্টস আছে অনেকগুলো প্রোডাক্টস, তার মানে তাহলে তো আর হওয়ার কথা, কিন্তু না। খেয়াল রাখবেন এই যে মূল সাবজেক্টের পরে প্রিপোজিশন যুক্ত ভার্বের আগ পর্যন্ত যতটুকু মানে যত পর্যন্ত অংশটা আছে এটা হচ্ছে সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজ হয়। আর প্রিপোজিশনাল ফ্রেজ কোনো সময়ই ভার্বকে প্রভাবিত করতে পারে না। তার মানে এখানে আমাদের মেইন যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে দা কোয়ালিটি বা গুণমান। কোয়ালিটিটা হচ্ছে এখানে মেইন সাবজেক্ট এবং কোয়ালিটি অনুযায়ী আমাদের যে হচ্ছে যে ভার্বটা আছে সেটা কি হয়েছে, ইজ হয়েছে। দ্য কোয়ালিটি ইজ গুড। আপনি যদি প্রিপোজিশনাল ফ্রেজ বাদও দেন তারপরেও দেখেন এখানে কোনো কি হচ্ছে না, আপনি প্রিপোজিশনাল ফ্রেজটা বাদ দিয়েও সাবজেক্টটাকে কমপ্লিট করতে পারবেন। মানে কোনো সময় যদি সরি, কোনো সময় যদি আপনি কনফিউজ হয়ে যান যে প্রিপোজিশনাল ফ্রেজ কেন, আমি বুঝবো কিভাবে, আপনি ওইটুকু বাদ রাখার চেষ্টা করবেন যে তারপরেও আমাদের যে মূল সেন্টেন্সটা আছে সেটা কমপ্লিট হচ্ছে কিনা। যেমন দ্য কোয়ালিটি ইজ গুড, কোয়ালিটিটা হচ্ছে ভালো, তাও কিন্তু আমাদের সেন্টেন্স কি করছে, ফুল মিনিং ক্যারি করছে। তো এইভাবে বোঝার একটা সহজ উপায়, দ্য কোয়ালিটি ইজ গুড। দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টস ইজ গুড যখন বলছি মানে প্রোডাক্ট গুলোর কোয়ালিটি হচ্ছে ভালো, কোয়ালিটিতে আমরা জোর দিচ্ছি, কোয়ালিটিতে আমাদের সাবজেক্ট, যার কারণে এটা আসলে আমাদেরকে ইজকে প্রভাবিত করে আর বানাতে পারছে না। এমনই ভাবে দ্য লিস্ট ইজ লং, লিস্টটা হচ্ছে কি লম্বা, আইটেমের লিস্টটা হচ্ছে লম্বা। এখানে মূল যে বিষয়টা, মূল যে সাবজেক্ট সেটা হচ্ছে লিস্ট, ঠিক আছে সেটা আইটেমের, কিন্তু মূল সাবজেক্ট হচ্ছে লিস্ট, সেটা অনুযায়ী আমাদের ভার্বটা ইজ হয়ে গেছে। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজের এটা গেল, এটা খেয়াল রাখবেন কারণ এটা হচ্ছে খুবই ভেরি বেসিক। এই বেসিকটা যখন আপনার ক্লিয়ার হবে তখন দেখবেন যে আপনার অন্যান্য অনেক প্রবলেম সেগুলো আপনি ইজিলি সলভ করতে পারছেন। তারপর আসি কি পেয়ার ওয়ার্ডস। পেয়ার ওয়ার্ডস গুলো সাধারণত যেটা আমরা দেখি যে আমাদের সিসার্স, তারপরে ট্রাউজার্স, স্পেকটাকলস, বা চশমার ক্ষেত্রে আমরা স্পেকটাকলস বলতে পারি, গ্লাসেসও বলতে পারি, সাধারণত জোড়া আকারে আছে। সেগুলো আমাদের সবসময় সাধারণত কি হয়, প্লুরাল হয়। যেমন যে সিসার্স আর মিসিং, আমাদের যে কেচি বা কাঁচিটা কি পাওয়া যাচ্ছে না। ট্রাউজার্স বা আপনার প্যান্ট আর এক্সপেন্সিভ, এখানে কিন্তু আর হয়ে গেছে ট্রাউজার্স, ইজ বললে কিন্তু ভুল হবে। আমরা যে বলি যে গ্লাস মানে সানগ্লাস, সানগ্লাস না কিন্তু সানগ্লাসেস। স্পেকটাকলস বা চশমা, স্পেকটাকলস মানেও চশমা বা গ্লাসেস, আর ব্রোকেন, চশমা কি হয়ে গেছে, ভেঙে গেছে। কিন্তু আপনি যদি এ পেয়ার অফ সামনে লাগান মানে এক জোড়া এ পেয়ার, তখন কিন্তু আবার সেটা কি হয়ে যাবে, ইজ। ওকে, এটাতে বুঝতে কারো সমস্যা? না না ভাইয়া, ভাইয়া, বুঝতে বুঝতে পারছি। পেরেছি। ওকে, ভেরি গুড। তারপর আসি 18 নাম্বার রুলসে আমরা কি বলছি দেখি, যে নান, অল, সাম ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। এটা সিঙ্গুলারও হতে পারবে প্লুরালও হতে পারবে। এখানে আপনার ডিপেন্ড করে যে প্রিপোজিশনাল ফ্রেজের উপর যেই সাবজেক্টটা আছে ওইটা কি।
বা যেই ওয়ার্ডটা আছে ওইটাকে, ওইটা যদি প্লুরাল হয়, যে ফ্র্যাকশনের মতো, ফ্র্যাকশনে আমরা দেখলাম না, ফ্র্যাকশনের প্রিপোজিশনাল 50% অফ দ্য কেক, তখন ছিল হ্যাজ ইটেন বা ইজ লস্ট। কিন্তু যখনই আমরা বলছিলাম যে আরেকটা প্লুরাল কোনো কিছু বলছিলাম, যে 50% অফ দ্য, কি ছিল ওখানে, এই যে 50% অফ দ্য স্টুডেন্টস, তখন কিন্তু সেটা কি হয়ে গেছিল, তখন কিন্তু সেটা প্লুরাল হয়ে গেছিল। তার মানে যে প্রিপোজিশনাল ফ্রেজের পরে এবং ভার্বের আগের যে ওয়ার্ডটা আছে সেটা যদি প্লুরাল হয়, মেনি, তারপরে হচ্ছে ফ্র্যাকশন বা সাম, এই সকল ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজের পরের যে ওয়ার্ডটা আছে সেটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা আমাদের প্লুরাল হবে, যদি সিঙ্গুলার হয় ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে। একদমই সহজ হিসাব যেটা। এই যে নান, অল, সাম, এক্ষেত্রেও সেম, যেটা আমরা 50%-এর ওখান থেকে দেখে আসলাম। যেমন নান অফ দ্য মানি ইজ লস্ট, মানি যেহেতু আমাদের সিঙ্গুলার, সেজন্য আমাদের মানি ইজ লস্ট হয়ে গেছে। স্টুডেন্টস আর প্রেজেন্ট, শিক্ষার্থীরা কি আছে, উপস্থিত আছে। ওয়াটার ইজ গান, পানি শেষ হয়ে গেছে। দ্য বয়েজ আর রেডি। তো এই সকল ক্ষেত্রে আমাদের কিন্তু যে অল, নান, সাম, এগুলো কোনোভাবে, বা 50% বা ফ্র্যাকশন, এগুলো আমাদেরকে ভার্বকে ইফেক্ট বা এফেক্ট করতে পারছে না, প্রভাবিত করতে পারছে না। প্রভাবিত করছে কে, এই যে প্রিপোজিশনাল ফ্রেজের পরে বা ফ্রেজের শেষের দিকে যে ওয়ার্ডটা আছে সেটা যদি প্লুরাল হয় প্লুরাল হচ্ছে, সিঙ্গুলার হলে সিঙ্গুলার হচ্ছে। দ্য টাইটেল অফ দ্য বুক, কান্ট্রি, অর্গানাইজেশন, এগুলো সাধারণত সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। যেমন গালিভার্স ট্রাভেলস ইজ এ ফেমাস বুক, দ্য ইউনাইটেড স্টেটস ইজ পাওয়ারফুল। তো এইরকম যে সকল আছে, ইউনাইটেড আরব আমিরেটস, মানে আমাদের কান্ট্রির নাম, অর্গানাইজেশনের নাম, এগুলোর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, সিঙ্গুলার হচ্ছে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে। when subjects are connected by or in question, is Rohim or his brothers coming, এই ক্ষেত্রে খেয়াল করেন কি আছে, যে ভার্বটা ওই যে ইদার অর নিদার নরের যে নিয়মটা ছিল, মানে মূল যেই ভার্বটা আছে তার কাছাকাছি সাবজেক্টটা অনুযায়ী কি হবে, ভার্বটা বসবে। এখানে আমরা যেহেতু একই সেন্টেন্স, একটু খেয়াল করবেন যে এটা এইটা আর কিন্তু এটা একই সেন্টেন্সের মতোই, না এটা আর এটা একই সেন্টেন্স না, আমি ভুল বলেছি। যে ইজ রহিম অর হিজ ব্রাদার্স কামিং, মানে রহিম অথবা তার ভাইরা আসছে কিনা আমরা জানতে চেয়েছি। এখানে আমাদের ভার্বের কাছাকাছি কি আছে, ভার্বের কাছাকাছি আছে রহিম, আর রহিম যেহেতু সিঙ্গুলার, আমাদের সিঙ্গুলার হয়েছে। তেমন ভাবেই আর দ্য বয়েজ অর রহিম রেসপন্সিবল, এক্ষেত্রে খেয়াল করেন আমাদের ভার্বের কাছাকাছি কি আছে, দ্য বয়েজ আছে, আর দ্য বয়েজ হচ্ছে প্লুরাল, সেজন্য আমাদের এখানে আর বসেছে। যদি রহিমকে আমরা এখানে সামনে নিয়ে আসতাম, তাহলে রহিমকে যদি আমরা দি বয়েজ এর এখানে বসাতাম, তাহলে ইজ হতো আগের এই সাবজেক্ট, এই সেন্টেন্সের অনুযায়ী বা এই সেন্টেন্সের মতো। তারপরে আছে কি, অ্যাডভান্সড আইবিএ ট্র্যাপ স্ট্রাকচার, দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ক ইজ ডান, ওই যে একই আগের মতোই। দ্য মেজরিটির পরে প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব, আর সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাউন হলে সিঙ্গুলার ভার্ব। ওই যে আমাদের ফ্র্যাকশনের নিয়ম বা সামের নিয়ম, অ্যানি, অল, এগুলোর যে নিয়মটা ওই রকম। ডাবল সাবজেক্ট কনফিউশনটা কেমন এটা আমরা দেখি চলেন। যে হোয়াট হি সেজ এন্ড হোয়াট হি ডাজ আর ডিফারেন্ট, দুইটা আলাদা আলাদা ক্লজ। এখানে কিন্তু ক্লজ আর ফ্রেজের পার্থক্য কি আমরা বুঝি? আমাদের ক্লাসে মোস্ট প্রবাবলি আর 1 মিনিটের মতো সময় আছে, তারপরে হয়তো বা আমরা অটো লকড আউট হয়ে যাব। তারপর আপনারা আবার কাইন্ডলি লিঙ্কে গিয়ে লিঙ্কে প্রবেশ করার চেষ্টা করবেন, এখান থেকে আমরা ক্লাসটি শুরু করে দেব, সমস্যা নেই। তার আগে আপনারা কেউ আমাকে বলুন যে আমরা কি ক্লজ এবং ফ্রেজের কোনো পার্থক্যটা বুঝি? এটা কিন্তু আইবি অথবা যে সকল জি কম্পিটিটিভ ভাইয়া এক্সাম বুঝি। আছে, জি আ- ভাইয়া, আ- বুঝতে পারি। কেউ একজন কি কাইন্ডলি এটা এক্সপ্লেইন করবেন আমাদের সবার উদ্দেশ্যে? আচ্ছা, ফ্রেজের মধ্যে ফ্রেজ হচ্ছে কয়েকটি শব্দগুচ্ছ, আর ক্লজ হচ্ছে যেখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকবে। হ্যাঁ, ক্লজটা হচ্ছে কি, যদি আমরা আলাদা করে লিখি তারা কি করতে পারবে, মানে তারা একটা সেন্টেন্সের মতো করে আত্মপ্রকাশ করতে পারবে, তাই তো? মানে সেগুলো যদি প্রিন্সিপাল ক্লজ হয়, সাবঅর্ডিনেট না হয়। ওকে, আমরা 2-1 মিনিট ওয়েট করি, আমাদের যারা পার্টিসিপেন্ট ছিল তারা আসুক। মোস্ট প্রবাবলি সবাই জয়েন করবেন। কিপ পেশেন্স। ওকে, ক্যান ইউ গাইস সি দ্য স্ক্রিন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। সো উই ক্যান স্টার্ট ইট ফ্রম হিয়ার। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি,
Just a moment. Well, it's recording. So ডাবল সাবজেক্ট কনফিউশন, ডাবল সাবজেক্ট কনফিউশনটা হচ্ছে কি, অনেক ক্ষেত্রে যে দুইটা সাবজেক্ট থাকতে পারে সেক্ষেত্রে আমাদের কনফিউজড হয়ে যেতে পারি যে আমরা এখানে সিঙ্গুলার ভার্বটা ইউজ করব নাকি প্লুরাল ভার্ব ইউজ করব। এখানে খেয়াল করেন, দুটি আলাদা আলাদা ক্লজ কি করতে পারে, যদি একত্রে এন্ড দ্বারা যুক্ত হয় সেক্ষেত্রে আমাদের প্লুরাল ভার্বটাকে আমরা ইউজ করবো। যেমন হোয়াট হি সেজ, সে কি বললো, এন্ড হোয়াট হি ডাজ আর ডিফারেন্ট, সে কি বলে আর সে কি করে, এই বিষয়টা বা এই যে ঘটনাটা সম্পূর্ণ কি ডিফারেন্ট আর ডিফারেন্ট, এখানে দুইটা ঘটনা বোঝাচ্ছে এন্ড দ্বারা যুক্ত, যার কারণে কি দুইটা আলাদা ক্লজ, এর জন্য এটা কি আর হয়ে গেছে। কিন্তু যদি একটা কম্বাইন্ড আইডিয়া চলে আসে, এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট দুইটা, সাবজেক্ট স্লো অ্যান্ড স্টেডি। যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট বলি, কারণটা হচ্ছে এটা হচ্ছে কম্বাইন্ড আইডিয়া বা সিঙ্গুলার আইডিয়া। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তাই না? ছোটবেলায় যে আমরা খরগোশ এবং কচ্ছপের গল্প পড়তাম, যে সেখানে খরগোশ খুব দ্রুত গিয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়লো, তারপরে কচ্ছপ বা টর্টয়েস যেটা আছে সেটা ধীরে ধীরে এগিয়ে গেল হাঁটতে হাঁটতে এবং একসময় সেই জয়লাভ করলো। তো এই গল্প নিয়ে অনেক অবশ্য কন্ট্রোভার্সি আছে, কিন্তু এই গল্পটা কিন্তু কাইন্ড অফ সত্যই। যারা বিসিএস এর প্রিপারেশন নেয় বা যারা আসলে কম্পিটিটিভ কোনো একটা এক্সাম ক্র্যাক করতে চায়, তাদের কিন্তু স্লোলি এবং স্টেডিলি, মানে একদম ফোকাসড ভাবে সোজা পথে আগাতে হয়, তাই না? একদিনে বা ওভারনাইট সাকসেসের কথা কিন্তু আমরা খুব কমই শুনি, এবং কেউ যদি সেটা বলে থাকে সেটা আসলে মিথ্যাই বলে, কারণ এগুলো আসলে ওভারনাইট সাকসেসের কোনো বিষয় না। এখানে আপনাকে যথেষ্ট টাইম দিতে হয়, আপনি একটা পিরিয়ডে গিয়ে হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যান, ডিপ্রেসড হয়ে যান, যে আই নট ইমপ্রুভিং, যে আমার ইমপ্রুভমেন্টটা তো ভিজিবল না। আর সমস্যাটা কোথায় হয়, যখন আপনার ইমপ্রুভমেন্টটা ভিজিবল না, যেমন আমারটা হতো, আমার হচ্ছে আমার প্রিপারেশন ফেজের কথা অল্প একটু বলি। যে গত বছর দেখা গেল যে অগাস্টের শুরুর দিকে আমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করলাম, এট দ্য মিডল অফ দ্য পয়েন্ট, মাঝামাঝির দিকে গিয়ে আমার মনে হলো যে আই এম নট ইমপ্রুভিং, কারণ ইমপ্রুভমেন্টটা ভিজুয়ালাইজড হচ্ছিল না, আমার কাছে ভিজিবল হচ্ছিল না যে আমি কি আসলে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমি প্রিপারেশন নিচ্ছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম, 10 ঘন্টা 12 ঘন্টা ইভেন 14 আওয়ার্সও আমি পড়েছি, এরকম সবাই পড়ে, ইভেন আমার চাইতেও বেশি পড়ে মানুষজন, হয়তো খোঁজ নিলে আপনারা শুনতে পাবেন। কিন্তু মনে হচ্ছিল যে দিস ইজ নট গুড এনাফ, আই শুড স্টাডি মোর। এমন সমস্যা হয়ে গেছিল যে আমি যে মানুষ কখনো চোখের সমস্যা হয়নি, কিন্তু আমার ওই সময়টাতে, ওই পার্টিকুলার টাইমে আমার চোখের ডাক্তারের কাছে বেশ কয়েকবার যাওয়া লেগেছে। কারণ কি, আপনাকে অনেকক্ষণ সময় তাকিয়ে থাকতে হচ্ছে, আপনি আপনার চোখকে রেস্ট কম দিচ্ছেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমার ইমপ্রুভমেন্টটা চোখে পড়ছিল না বলে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম। আমার ইমপ্রুভমেন্ট যদি এমন হতো যে আজকে এইগুলো অ্যাচিভ করলাম, আজকে এইগুলো অ্যাচিভ করলাম, তখন কিন্তু আমাকে আরো বেশি মোটিভেট বা বেশি কি এনকারেজমেন্ট পেতাম, ইন্সপিরেশনটা পেতাম। তো আপনাদের প্রিপারেশন ফেজের এমন একটা সময় আসবে যেখানে আপনার ইমপ্রুভমেন্টটা ভিজিবল না, বা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি যদি আসলেই পড়তে থাকেন, আসলেই প্র্যাকটিস করতে থাকেন, আসলেই স্টেডি, মানে স্টেডিলি বা সঠিক পথে সোজা পথে ধীরে ধীরে এগোতে থাকেন, তাহলে দেখবেন যে ইভেনচুয়ালি বা এট দ্য সাম পয়েন্ট, এট এনি পয়েন্ট, ইউ উইল অ্যাচিভ ইউর ডিজায়ার্ড গোল। হাউএভার, আমরা চলে আসি ডাবল সাবজেক্ট কনফিউশনে। যেটা আমরা বললাম যে ডাবল সাবজেক্ট যদি দুইটা ভিন্ন ভিন্ন এন্টিটি হয়, দুইটা ভিন্ন ভিন্ন সত্তা হয়, তখন সেটা আমাদের কি প্লুরাল। এবং যদি একটা কম্বাইন্ড আইডিয়া হয়, যেমন দ্য ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এগুলোর ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা কম্বাইন্ড হওয়ার কারণে এটা সিঙ্গুলার হয়ে যায় এবং ভার্বটা আমাদের কি হয়, সিঙ্গুলার হয়। এখন আসি প্র্যাকটিস। প্র্যাকটিস তো আমরা ইতোপূর্বে এই সকল প্র্যাকটিস করেছিলাম। এখানে 1 থেকে 40 পর্যন্ত প্র্যাকটিস আছে, এবং এটা আমি গ্রুপেই গত ক্লাসে আপলোড করে রাখছিলাম। কিন্তু আজকে যে নতুন প্র্যাকটিস গুলো আমি অ্যাড করেছি সেটা একটু অ্যাডভান্স, সেটা আইবিএ লেভেলের বা আইবিএ সহ অন্যান্য যে সকল কম্পিটিটিভ এক্সাম আছে সেইগুলোর মতো কঠিন কিছু এক্সাম, সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রথমে আসি, যে প্রথমটা কি আছে, কেউ একজন আমার জন্য পড়তে পারবেন বা আমাদের সবার উদ্দেশ্যে পড়তে পারবেন? এনিওয়ান? আর ইউ গাইস Sure, স্লিপিং? sure. ওকে। No, no, brother. We're ওকে ওকে, ভেরি গুড। না, sure. Okay. ঘুমিয়ে যাওয়াটাও Number খুবই one, স্বাভাবিক। হুম হুম, ভাই বলেন, গো হেড। the impact of rising interest rates on small businesses, particularly
those operating in rural areas এখানে আছে yet to be fully assessed assessed. Okay, এটা the আমরা impact of assessed rising interest rates on small business মানে impact বা প্রভাব of rising interest rates, এই যে বৃদ্ধিপ্রাপ্ত interest rates on small businesses, particularly নির্দিষ্টভাবে কোনগুলোতে those operating ওইগুলো যেগুলো operating in rural areas মানে গ্রাম্য এলাকাতে যেগুলো অপারেট করা হচ্ছে বা যেগুলো ফাংশন করা হচ্ছে, ড্যাশ ইয়েট টু বি ফুলি অ্যাসেসড, এখনো কি আছে, ফুলি অ্যাসেস করা বা ফুলি এদেরকে মূল্যায়ন করা, ফুলি এদেরকে ইভালুয়েট করাটা এখনো বাকি আছে, এমনটাই তো বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে আমাদের মূল সাবজেক্টটা কি, কেউ একজন বলেন তো? What is the main subject here, and on which subject the verb will react, the verb will agree? the impact The impact, very good. কে বললেন ভাই? নিশাক বলছি বোরহান নিশাক আলী ওকে ভাই, বোরহান ভেরি গুড। দ্য ইম্প্যাক্ট মানে প্রভাব বা ইম্প্যাক্ট যাকে আমরা বলি, এই ইম্প্যাক্টটা এই যে অবের পরে দেখেন যে পরবর্তী যেই অংশটুকু আছে ভার্বের আগ পর্যন্ত, যাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলি, প্রিপোজিশন দিয়ে যুক্ত আছে, এবং এটা হচ্ছে আমাদের কি মূল যে ভার্বটা আছে সেটাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না বা পারে না। যার কারণে এখানে প্লুরাল আছে নাকি সিঙ্গুলার আছে নাকি কতগুলো সাবজেক্ট আছে, কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো নাউন আছে, এগুলো আমার দেখার কোনো প্রয়োজন নাই। আমি দেখবো যে দ্য ইম্প্যাক্ট হ্যাজ বিন ইয়েট টু বি ফুলি অ্যাসেসড, যেহেতু আমাদের কি এখানে কি আছে, হ্যাজ বিনই শুধুমাত্র আমাদের কি has been সিঙ্গুলার, বাদ বাকি যেগুলো আছে সবগুলোই প্লুরাল, যেমন হ্যাভ বিন, আর, ওয়্যার, বিংটা তো এখানে বসবেই না, তো যার কারণে এখানে আমাদের কি হ্যাজ বিন। ওকে, তার মানে আমরা যদি খুবই সিম্পল ভাবে বা সহজ ভাবে এই সেন্টেন্সটাকে বলি, এটা আমাদের দাঁড়ায় যে হচ্ছে আমাদের যে এই যে দা ইম্প্যাক্টটা কি আছে এখনো, সরি, দা ইম্প্যাক্ট, এটা বাঁকা হয়ে গেছে, হাওয়েভার আমরা দেখতেই পাচ্ছি দ্য ইম্প্যাক্ট হ্যাজ বিন, আমরা হচ্ছে এই ফাঁকা জায়গাতে হ্যাজ বিন বসাবো, ইয়েট টু বি ফুলি অ্যাসেসড, মানে আমাদের ইম্প্যাক্টটাকে এখনই ফুলি অ্যাসেস করা বা ফুলি এটা পরীক্ষা করা, মূল্যায়ন করাটা এখনো কি আছে, বাকি আছে, তাই তো? সো হোয়াট এভার দ্য নেক্সট ওয়ান, পরবর্তীটাতে আচ্ছা কি ভাইয়া, আছে? এখানে যদি হুম, ভাইয়া কিছু বলতে পারি? হ্যাঁ শিওর, গো হেড। আচ্ছা, এখানে যদি মানে প্রিপোজিশনাল ফ্রেজটা না থাকে আর এমনি যদি সেন্টেন্সটা দেওয়া থাকে দা ইম্প্যাক্ট ড্যাশ ইয়েট টু বি ফুলি অ্যাসেসড, এখানে তাহলে কি হতে পারে আমি তো আপনাকে সেক্ষেত্রে? প্রিপোজিশনাল ফ্রেজটা বাকি দিয়ে এই যে কলম দিয়ে আঁকিয়ে আঁকিয়ে বোঝালাম না, দ্য ইম্প্যাক্ট, সরি প্রিপোজিশনাল ফ্রেজ এটাতে চলেই আসছে, জাস্ট এ মোমেন্ট, আপনি খেয়াল করেন, দ্য ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট এই যে হ্যাজ বিনটা এখানে বসলো, ইয়েট টু বি ফুলি অ্যাসেসড, মানে ইম্প্যাক্টটা এখনো জি। ফুলি অ্যাসেস করা বাকি আছে, তাহলে তো আমি প্রিপোজিশনাল ফ্রেজটাকে সম্পূর্ণরূপে বাদই দিয়ে দিলাম, তাই না? কারণ প্রিপোজিশনাল ফ্রেজটা সেন্টেন্সটা তো, হুম হুম মানে সেন্টেন্সটা যদি এমন হয় যে প্রেপোজিশনাল ফ্রেজটা নাই, হুম হুম, ডিরেক্ট আছে দ্য ইম্প্যাক্ট ড্যাশ ইয়েট টু বি ফুলি অ্যাসেসড, তাহলে তখন তো ওই রকমই হচ্ছে, দ্য ইম্প্যাক্ট হ্যাজ বিন ইয়েট টু বি ফুলি অ্যাসেসড। আপনি খেয়াল করেন তখন আপনি কেন ভাববেন, তখন তো আপনার মূল সাবজেক্টটা হচ্ছে দ্য ইম্প্যাক্ট, সিঙ্গুলার নাম্বার, আর সিঙ্গুলার নাম্বার অনুযায়ী তো সবসময় কি সিঙ্গুলার ভার্বই বসবে, হ্যাজ বিন। এখানে তো আপনার ভাবার কোনো সুযোগই নেই, বা এখানে আপনার কনফিউজড হওয়ার কোনো সুযোগই নেই। জি ভাইয়া, ধন্যবাদ। ওকে ভাই, থ্যাংক ইউ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আসি, not only the CEO but also the board of directors dash aware of the financial irregularities, তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? মানে এই জি সেন্টেন্সটার ভাইয়া অর্থ কি শুনতে পাচ্ছি। দাঁড়াচ্ছে?
শুধু এখানে সেন্টেন্সের অর্থ যাচ্ছে সিইও এবং বোর্ড মেম্বার, মানে শুধু সিইও না, বোর্ড মেম্বাররাও হ্যাঁ, নট অনলি দ্য অ্যাওয়ার সিইও, শুধুমাত্র অ্যাওয়ার অফ সিইও দ্য না, বাট অলসো দ্য বোর্ড অফ ডিরেক্টরস। তার পাশাপাশি বোর্ড অফ ডিরেক্টরসরাও কি আছে, এই যে ফিনান্সিয়াল বা আর্থিক যে ইরেগুলার ইরেগুলারিটিস বা এখানে যে কিছু সমস্যা হয়েছে সেগুলো সম্পর্কে কি আছে, সচেতন আছে, তাই তো? সচেতন। হুম। তাহলে এক্ষেত্রে রাইট, কি হবে বলেন তো? এখানে ইজ হবে, ইজ। কেন ইজ হলো ভাই, প্লিজ কাইন্ডলি এক্সপ্লেইন ইট। বিকজ এই যে আপনার এখানে যে আপনার নট অনলি এবং বাট অলসো যে আপনার ইটা আছে, সিওটা, সিওটাকে এখানে তো আপনার ম্যান্ডেটরি করা হচ্ছে না, সেই জন্য এখানে ইজ হচ্ছে আর কি। আমি শুনতে পাইনি ভাই, আর কাইন্ডলি এখানে আরেকবার এক্সপ্লেইন করবেন? এখানে এখানে যে সিওটা আছে, সিও এবং হুম হুম। এর পরে নট অনলির পরে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের এর উপর ডিপেন্ড করে এখানে আমাদেরকে ভার্বটা নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে। তো নট ভাইয়া অনলি, এটা আর হবে না? ওকে, কোন আপু বললেন আর হবে না? ভাইয়া আমি আশফিকা। সো আশফিকা আপু, কেন আর হবে বলেন তো একটু। বিকজ অফ এখানে হচ্ছে আমরা জানি যে নট অনলি অ্যান্ড বাট অলসো থাকলে হচ্ছে আহ ভার্ব বসানোর আগে যে ইয়েটা থাকবে, সাবজেক্টটা থাকবে, সেটা অনুযায়ী বসাবো। আমি ডিরেক্টরস আছে, দ্যাটস ওয়াই আমি আর বসাবো। ওকে, ভেরি গুড, ইউ হ্যাভ ফাউন্ড এ ভেরি গুড পিটফল, যে আপনি খুব ভালো একটা পিটফল বা একটা ফাঁদ খুঁজে পেয়েছেন, যে এটা তো আসলে ডিরেক্টরস এর অনুযায়ী হওয়া উচিত, তাই না? আর আমাদের আরেকজন ভাই বললেন যে নট অনলির পরে সিও আছে, আসলে আরেকজন ভাইয়ের প্রথমটাতে একটু ধরাতে ভুল আছে, কারণ আমরা খেয়াল করছিলাম যে নট অনলি বাট অলসো অথবা অর নিদার ইদার অর এইগুলোর ক্ষেত্রে যে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা আছে সেইটা অনুযায়ী আমাদের সবসময় কি হয়, ভার্ব হয়, সেটা অনুযায়ী আমরা ভার্ব হয়। অক্সিলারি ভার্বটাকে ভার্ব। বসাবো। হ্যাঁ, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপু আপনি বললেন যে কি বলছেন, যে এখানে আর হওয়ার কথা, কারণ এখানে কি আছে, ডিরেক্টরস আছে। কিন্তু আপু আপনি কি একটু খেয়াল করে দেখবেন যে বোর্ড অফ ডিরেক্টরস, এইখানে ও বোর্ডটা হচ্ছে আমাদের কি, একটা টিম, একটা ইউনিট, আচ্ছা, হ্যাঁ। বা একটা একটা এন্টিটি, একটা সিঙ্গুলার এন্টিটি হিসেবে অ্যাক্ট করছে, বিহেভ করছে, যার কারণে ইট উইল বি ইজ। তার মানে প্রথমজন ভাই যদিও তিনি ভুল বলেছিলেন, মানে ভুলভাবে ব্যাখ্যা করেছিলেন, কিন্তু তিনি সঠিকটা বলেছিলেন, কিন্তু আপনি সঠিকভাবে ব্যাখ্যা করেও ভুল বলে ফেলছেন। হাউএভার, এই যে আমাদের যে, মানে আমরা যখন প্র্যাকটিস করতে যাই তখন আমাদের ভুলগুলো কোথায় সেটা আমরা ধরতে পারি। প্র্যাকটিস করার আগ পর্যন্ত কিন্তু আপনি যদি শুধু রুলস পড়ে গেলেন, আমি আপনাকে বুঝিয়ে দিলাম বা আপনি নিজেই বুঝলেন, তখন দেখবেন ও দিস ওয়ান ইজ সো মাচ ইজি। বাট ওয়েন ইউ উইল প্র্যাকটিস ইট, ইউ উইল ফাইন্ড দ্য difficulties and you will find where you make mistakes. However, what about the number 3? নাম্বার 3 হচ্ছে 1 in 10 এমপ্লয়িজ, সরি, হুম। হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি, গো ahead. ওয়ান ওয়ান ইন 10 এমপ্লয়িজ দেশ dissatisfied with the revised compensation policy. ওকে, মানে 10 এমপ্লয়ের মধ্যে একজন কি ডিসস্যাটিসফাইড, অসন্তুষ্ট উইথ দ্য রিভাইজড কম্পেনসেশন পলিসি, মানে নতুন যে কম্পেনসেশন পলিসিটা করা হয়েছে সেই কম্পেনসেশন পলিসির উপর কি অসন্তুষ্ট, তাই তো? অসন্তুষ্ট। হুম। এখানে কেউ একজন বলবেন যে কম্পেনসেশন মানে কি? ভাইয়া ভাতা হবে। কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ টাইপের, হ্যাঁ। তো তারপরে এখানে তাহলে কি হতে পারে? এটা তো একদম ইজি। ইজ। হ্যাঁ, ভেরি গুড, 1 in 10 এমপ্লয়িজ, 10 জনের মধ্যে একজন, এটাতে তো আসলে এক্সপ্লেন করার মতো তেমন কিছু নেই। দ্য এথিক্স অফ মাল্টিন্যাশনাল কোম্পানি কর্পোরেশনস স্পেশালি ইন ডেভেলপিং কান্ট্রিজ ড্যাশ অফটেন কোশ্চেনড, মানে যে এথিক্স আছে বা এথিক্স আছে মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলোর, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিজ, মানে আমাদের দেশগুলোর মতো ডেভেলপিং কান্ট্রিজ গুলো যেখানে, সেগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে বা অফটেন প্রায় কি প্রশ্নবিদ্ধ। তাহলে এটা কি হতে পারে? আর হতে পারে কি? একটু ভালোভাবে দেখে বলেন আর এক্সপ্লেন করেন।
ভাই এটা ইজ হবে, ইজ। এক্সপ্লেন করেন ইজ তো ভাই কেন? অফেন কোশ্চেন। ইথিক্স একটা জাতি বোঝাচ্ছে না? সরি, ইথিক্স তো হচ্ছে ওই যে কোম্পানির একটা বোঝাচ্ছে, মানে নৈতিকতা বোঝাচ্ছে। তো সিঙ্গুলার এথিক্স। এখানে সাবজেক্টটা হচ্ছে তো এথিক্স না, দ্য এথিক্স। আমি এটাকে এইভাবে বলি, দ্য এথিক্স ইজ অফেন কোশ্চেন, কোশ্চেন, তাই না? ওকে, রং। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, আচ্ছা ভাই, বলেন। এখানে যে প্রিপোজিশনাল ফ্রেজ আছে আর হচ্ছে আপনার দা এথিক্স, এটা তো হচ্ছে প্লুরাল। সে হুম অনুযায়ী হুম আমরা যদি এখানে প্রিপোজিশনাল ফ্রেজটা বাদ দিই তাহলে সেই ক্ষেত্রে এথিক্সটা হচ্ছে প্লুরাল, আর এখানে সেই অনুযায়ী ভার্বটা প্লুরাল হওয়ার কথা, সেজন্য দা এথিক্স আসলে আর অফেন। প্রিপোজিশনাল ফ্রেজের সাথে আপনি আপনি যেটা এক্সপ্লেন করছেন, প্রিপোজিশনাল ফ্রেজের সাথে ভার্ব কখনোই কি করবে না, মানে এখানে ভার্ব সে কোনোভাবে ভার্বকে প্রভাবিত করতে পারে না, এফেক্ট করতে পারে না। আমাদেরকে দেখতে হবে যে মেইন যে আমাদের সাবজেক্টটা আছে, তাই না? তো মেইন যে জি। সাবজেক্টটা, দ্য এথিক্স বা এথিক্স, এখানে এইটা আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা আগেই বলেছিলাম যে হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, ম্যাথমেটিক্স, তারপরে পলিটিক্স, তারপরে এরকম, এক্স্যাক্টলি। হ্যাঁ, এরকম এরকম যে সকল সাবজেক্ট আছে, লাস্টে কি এস থাকলেও আমাদের সেটা কি হয়, প্লুরাল হয়, সরি সিঙ্গুলার হয়, তাই তো? সিঙ্গুলার হয়, রাইট। হুম। কিন্তু এটা কি অ্যাজ এ সাবজেক্ট এখানে ভাই অ্যাক্ট এটা আর করছে? হবে না? ইয়েস আপু, আমি আসছি সেটাতে। আমরা বলি এটা কি এখানে অ্যাজ এ সাবজেক্ট অ্যাক্ট করছে, নাকি একটা নীতিমালা হিসেবে, ইথিক্স হিসেবে, একটা কোম্পানির যে নীতিমালা আছে সেই ইথিক্সের, সেই ইথিক্সটাকে বোঝাচ্ছে? বলেন তো। নীতিমালা আর কি। নীতিমালা এখানে বোঝাচ্ছে নীতিমালা এখানে। হিসেবে ঠিক আছে ব্যবহার ভাই, করা এটা হয়েছে। হুম হুম নীতিমালাই হুম। বোঝাচ্ছে। রাইট। এখানে যদি এটা সাবজেক্ট হুম। হিসেবে বোঝাতো, মানে হচ্ছে দ্য ইথিক্স, আমি হচ্ছে আমি স্টুডেন্ট অফ ইথিক্স, এথিক্সের যদিও হুম। এথিক্সের আলাদা কোনো পার্টিকুলার ডিসিপ্লিন নেই মনে হয়, হয়তো বা ওইটাকে অন্যান্য শাখায় বিভক্ত হয়ে যায়, কিন্তু ওইরকম ভাবে যদি বোঝাতো তাহলে কিন্তু এটা সিঙ্গুলার এন্টিটি হতো। কিন্তু যেহেতু আমি একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশনের একটা অনেকগুলো হয়তো তারা একটা নিয়ম কানুন মেনে চলে, তাদের একটা নীতিমালা আছে, এই ইথিক্স এর কথা বলছি, তখন এটা কি হয়ে যাচ্ছে, আর হয়ে যাবে। আর হয়ে যাচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ, পুরো। যেমন রাইট, বুঝতে আমরা পেরেছি। যদি এইটাকেই বলতাম দ্য এথিক্স ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন বিজনেস স্কুল, যে বিজনেস স্কুলের ক্ষেত্রে ইথিক্স হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, তখন কিন্তু ইথিক্স ইজ হতো দ্য ইথিক্স ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট। বুঝতে পারছি কি আমি এখানে কোথায় যে আমাদের সূক্ষ্ম পার্থক্যটা, জি ভাইয়া, সাটল বুঝতে পেরেছি, ডিফারেন্সটা? বুঝতে পেরেছি। ইউ আর ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড। ইয়া, ইয়া, ক্লিয়ার। So, neither of the proposed amendments, along with their supporting documents, dash convincing enough to pass the review board. Amendments মানে কি একজন বলেন তো ভাই বা আপু, এটা পারার কথা সবারই। ওকে, অ্যামেন্ডমেন্টস মানে হচ্ছে সংশোধনী, যে আমাদের সংবিধান মাঝে মাঝে সংশোধন করে না, অ্যামেন্ডমেন্ট বলে যে এততম অ্যামেন্ডমেন্ট, তৃতীয় অ্যামেন্ডমেন্ট, পঞ্চম অ্যামেন্ডমেন্ট, এটা হচ্ছে সংশোধন বা সংশোধন করা। তো এই যে প্রপোজড অ্যামেন্ডমেন্ট বা প্রস্তাবিত সংশোধনীর কোনোটাই, নিদার অফ দ্য প্রপোজড অ্যামেন্ডমেন্টস অ্যালং উইথ দেয়ার সাপোর্টিং ডকুমেন্টস কি ড্যাশ কনভিন্সিং, তাহলে এটা কি হবে? এটা আর হবে। ওকে, এটা আর হবে কেন ভাই, আপনার কেন মনে হলো আর হবে? প্লিজ কাইন্ডলি এক্সপ্লেইন ইট। এখানে হচ্ছে নেদার অফ এর পরে ঠিক হবে। ওকে, আপনি আপু ভাইকে আগে একটু সুযোগ দেন, তারপর আপনি এক্সপ্লেইন করবেন। আপনি কেন ইস বললেন আর ভাই কেন আর বললো? ভাই প্লিজ এক্সপ্লেইন ইট। এখানে হচ্ছে নেদার অফ এর পরে হচ্ছে নাউন প্লুরাল আছে, এজন্য হচ্ছে ওকে, আর হবে। ওকে, তো এখন আমরা বলি যে আমি কিন্তু বারবারই বলে আসছি আমাদের যে প্রিপোজিশনাল ফ্রেজ আছে, প্রিপোজিশনাল ফ্রেজটা চেনার উপায়টা হচ্ছে যে প্রিপোজিশনাল ফ্রেজ সাধারণত একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং ভার্বের আগ পর্যন্ত সেটা থাকে। তো এই যে প্রিপোজিশনাল ফ্রেজটা কোনো মতোই বা কোনোভাবেই ভার্বকে কি করতে পারে না, প্রভাবিত করতে পারে না, তো এটা চলে গেল। তাহলে আমরা বুঝতেই পারছি যে অফ দ্য প্রপোজড অ্যামেন্ডমেন্টস এর মধ্যে নিদার, কোনোটাই না। এখন চলে আসি আমরা আমাদের মূল নিয়মের দিকে। সরি ফর টেকিং টাইম। নিদার অফ থাকলে সবসময় ইজ হবে। ইয়েস আপু। সরি, ইজ না, হ্যাঁ ইজ আপনি ঠিকই অর ওয়াজ, বলেছেন। এরকম হবে। ওকে, হ্যাঁ এন্ড হ্যাঁ। অ্যালং উইথ এখানে এক্সট্রা হিসেবে ইউজ করা হয়েছে। এই যে আমাদের নিদার অফ যদি থাকে, আমরা এখানে নিয়মে পড়েছিলাম কোথাও, আমি এটা এখন খুঁজে পাচ্ছি না, এই যে নিদার, ঠিক আছে, নিদার, নিদার এটা যদি সাবজেক্ট হিসেবে কি করে,
অ্যাক্ট করে, সাবজেক্ট হিসেবে ফাংশন করে, রোল প্লে করে, তাহলে সেটা কি হবে? যে নিদার, অ্যান্সার ইজ কারেক্ট। যদিও এখানে অব নেই, কিন্তু নিদার অব দিয়ে যখন আপনি বোঝাচ্ছেন সেটা কি হয়ে যাচ্ছে? আপনি এটার বাংলা বলেন তো, কোন একজন ভাই যে হচ্ছে বলেছিলেন, এটার বাংলা করেন, দেখেন তো কি দাঁড়ায়। এই যে আমরা চলে আসছি। ওকে, জাস্ট এ মোমেন্ট, ওয়্যার ওয়্যার উই? এই যে নিদার অফ দ্য প্রপোজড অ্যামেন্ডমেন্টস, মানে প্রপোজড অ্যামেন্ডমেন্টস এর কোনোটি না, কোনোটি না, তাহলে সিঙ্গুলার হয়ে গেল না? আমরা কি বুঝতে পেরেছি? জি ভাই। জি ভাই। ওকে, neither of the proposed amendments along with their supporting documents, এটার সাথে তো কোন, এটা তো আলাদা নিয়মের মধ্যেই পড়ে যে along with দিয়ে কোনো যদি কোনো কিছু যোগ করা হয় সেটা আমরা কি করি না, কাউন্ট করি না, অ্যাডিটিভ ফ্রেজ হিসেবে আমরা ধরে নেই। আর এখানে তো প্রিপোজিশনাল ফ্রেজ আছে। তো neither of the proposed amendments এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? ইজ হয়ে যাচ্ছে। ইজ কনভিনসিং, মানে কোনোটা আসলে কি না, বিশ্বস্ত না বা কনভিন্স করার যোগ্য না, যেটা হচ্ছে কি পাস করা যাবে, এনাফ টু পাস দ্য রিভিউ বোর্ড। এই যে চলে আসি আমরা, a large portion of the research data dash corrupted during transmission. এটা কি হতে পারে? মানে আমাদের রিসার্চ ডেটার অনেকটা বড় অংশ, একটা লার্জ পোর্শন কি করাপ্টেড বা বিতর্কিত, বা আমরা বলতে পারি যে এখানে জালিয়াতি করা হয়েছে, has been corrupted হ্যাজ during বিন transmission. করাপ্টেড। কারণটা হচ্ছে কি, আমাদের যে এই যে লার্জ পোর্শন অফ রিসার্চ ডেটা, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার এন্টিটি হয়ে গেছে, সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেছে। এটা একদমই ইজি ছিল। তারপরে আসি, দ্য সিইও as well as his senior advisors, আমি আশা করি এটা সবাই পারবেন। Is হবে। ইজ হবে, কেন ইজ হবে কেউ বলেন তো প্লিজ? তো as well as আপনি একটাই বললেন না এমন। এই যে as well as, along with, শুধু with, বা এইগুলো দিয়ে যখন আমাদের সাবজেক্টের সাথে যুক্ত থাকে, সেটা আসলে কোনো রকমই বা কোনো ক্রমেই ভার্বকে প্রভাবিত করতে পারে না। যার কারণে মূল যে সাবজেক্ট আছে দ্য সিইও, এটা হচ্ছে মূল সাবজেক্ট। আর সেটা অনুযায়ী আমাদের কি হবে? দ্য সিইও ইজ প্ল্যানিং টু রিস্ট্রাকচার দ্য অর্গানাইজেশন। আমি আপনাদের ভালোভাবে বোঝার জন্য বলতেছি, যদি অ্যাডিটিভ ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ চিনতে সমস্যা হয়, তাহলে আপনারা কি করবেন? ওইটুকু আপাতত বাদ দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করার চেষ্টা করবেন এবং দেখবেন যে সেন্টেন্স ভালোভাবে তার যেই সম্পূর্ণ অর্থটা আছে সেটা প্রকাশ করতে পারছে কিনা। এখানে যদি আমরা বলতাম দ্য সিইও ইজ প্ল্যানিং টু রিস্ট্রাকচার দ্য অর্গানাইজেশন, সিইও কি করছে? প্ল্যান করছে অর্গানাইজেশনটাকে পুনরায় রিস্ট্রাকচার করা, বা এর পুনরায় এর যে কাঠামোটা আছে সেই কাঠামো দাঁড় করানো, তাহলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যেত না? জি। আর কেউ কি বুঝতে পারছেন না, যার কারণে আপনার রেসপন্ড হ্যাঁ ভাই, করছেন আমি না? বুঝতে পারছি বিষয়টা ক্লিয়ার। ওকে ওকে, ভেরি গুড। জি ভাইয়া বুঝতে বুঝতে পারছি। পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলার চেষ্টা করছিলাম, যে দেখেন দ্য সিইও ইজ প্ল্যানিং টু রিস্ট্রাকচার দ্য অর্গানাইজেশন, এটা বললেও কিন্তু আমাদের সেন্টেন্সটা যেই যে মূলটা ভাবটা আছে বা অর্থটা আছে সেটা প্রকাশ করতে পারছে, যার কারণে আমরা এখানে ইজ নিয়ে আসছি। ওকে, মোর দ্যান ওয়ান অ্যাপ্লিক্যান্টস জি জি। who shortlisted dash expected to attend the final interview, এটা মোটামুটি একটু অ্যাডভান্স করার চেষ্টা করেছে এই প্রশ্নটা। দেখেন তো এটা কি হতে পারে? মিশাক ভাই এটা তো বাদে, ভাই হবে তাই না আরো? ভাই আপনি সবগুলোই আচ্ছা ঠিক পারতেছেন, আছে, ওকে। আপনি দেখি অন্য কেউ পারে কিনা এটা। আমি ধরে নিচ্ছি যে এটা আপনি পারছেন, দেখি অন্য কেউ পারে কিনা। who are সম্ভবত আর হতে পারে ভাই। is প্রথমটা আর, expected তারপরটা to ইজ। attend the final interview. ভেরি ওর গুড। পরে আর হবে ভাই, ডি নাম্বার হবে, এই না সি নাম্বার হবে, সি নাম্বার একজন ভাই বলেছেন, ভাইয়ের নাম কি? ভাই কাইয়ুম। কায়ুম ভাই। তো আমরা দেখি যে কায়ুম ভাই কেন বললো যে হু এর পরে আর হবে, কারণ আমরা তো জানতাম যে মোর দেন ওয়ান থাকলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, সিঙ্গুলার ভার্ব চলে আসে। তো কায়ুম ভাইয়ের এটা বলার কারণটা হচ্ছে যে কায়ুম ভাই এখানে দেখতে পেয়েছে যে এইখানে একটা কি আছে, রিলেটিভ প্রোনাউন আছে।
আর রিলেটিভ প্রোনাউনের আগের যেই ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি অ্যাপ্লিক্যান্ট। প্লুরাল, অ্যাপ্লিক্যান্টস। তার কারণে এখানে কি জি হয়ে গেছে, আর হয়ে গেছে। সরি, এখানে এটা দিয়ে লেখা যাচ্ছে না, জাস্ট এ মোমেন্ট। এখানে হয়ে গেছে আর, তাই তো, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাপ্লিক্যান্টস হু আর শর্ট লিস্টেড। তারপরে কি বলেছিলেন ভাই? ইজ। ইজ। এই ইজটা বলার কারণ হচ্ছে, কারণ কায়ুম ভাই জানে এই ইজটা বোঝাচ্ছে কাকে, এই যে মোর দেন ওয়ান অ্যাপ্লিক্যান্টস কে। আর মোর দেন ওয়ানটা সবসময় কি হয় আমরা জানি, সিঙ্গুলার। জি ভাই। আমরা কি সবাই বুঝতে পেরেছি? এটা কিন্তু একটু অ্যাডভান্স ছিল। কারো সমস্যা থাকলে এখনো বলতে পারেন, আমি আবার এক্সপ্লেন করব। আর সমস্যা না থাকলে আমরা প্রসিড করি। আই হোপ এভরিওয়ান ইজ ক্লিয়ার, তাই না? জি ভাই, ক্লিয়ার। ওকে ওই যে জি মোর ভাই। আচ্ছা দেন ভাইয়া, ওই ওয়ানটা যে কি বি এমনি? নাম্বারে, ওকে ওকে। ভাইয়া এই হ্যাঁ বি হ্যাঁ, নাম্বারে, বি নাম্বার যেটা কি ওয়ার আছে, ওয়ার এর পরে যদি ওইখানে ইজ না থেকে যদি ওয়াজ থাকতো তাহলে কি বি নাম্বারটাও কারেক্ট হয়ে যেত, তাই না? এই ধরনের প্রশ্ন আপনাকে দিবে না। এখন হচ্ছে দুইটা কারেক্ট তো একটা একটা প্রশ্নে থাকবে না। তবে যদি থাকতো তাহলে কারেক্ট হতো। তাহলে আপনি কি বলছেন? এখন বলছেন যে মোর দেন ওয়ান অ্যাপ্লিকেন্টস হু আর শর্ট লিস্টেড ইজ এক্সপেক্টেড টু অ্যাটেন্ড দ্য ফাইনাল ইন্টারভিউ। তখন আপনি বলতেন মোর দেন ওয়ান অ্যাপ্লিকেন্টস হু ওয়ার শর্ট লিস্টেড, যারা শর্ট লিস্টেড হয়েছিল, ওয়াজ এক্সপেক্টেড, তাদেরকে প্রত্যাশা করা হয়েছিল বা ধরে নেওয়া হয়েছিল, টু অ্যাটেন্ড দ্য ফাইনাল ইন্টারভিউ। তাহলেও হতো। বুঝতে পেরেছেন ভাই? জি বুঝতে পেরেছি। ওকে, আরেকজন ভাই কিছু জিজ্ঞাসা জি ভাইয়া। করেছিলেন। ওই যে মোর দেন ওয়ানটা সিঙ্গুলার কেন মানে হয়েছে সেটা জিজ্ঞাসা করছিলাম। এটার হচ্ছে ভাই একটা নিয়মই আছে, যদি আপনি এখানে চলে যান, জাস্ট এ মোমেন্ট, মোর দেন ওয়ান এর নিয়মে যদি আমরা চলে যাই, মোর দেন ওয়ান এর নিয়মটা কোথায় আছে, কোথায় আছে, একটু উপরে হবে। এই দেখেন, মোর দেন ওয়ান পার্সন হ্যাজ কমপ্লেন, একজনের বেশি কি। এগুলো দেখতে প্লুরাল হলে, এই যে এখানে আমি বাংলা লিখেই দিয়েছি, যদিও মিনিং প্লুরাল, দেখতে প্লুরাল, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। মোর দেন ওয়ান পার্সন, মেনি এ স্টুডেন্ট হ্যাজ ফেইলড, এগুলোর ক্ষেত্রে ভার্ব কি হবে, সবসময় সিঙ্গুলার হবে। আর ইউ ক্লিয়ার ভাই? জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, ভেরি গুড। তো আমরা কোথায় ছিলাম? উই আর দেয়ার। আমাদের মনে হয় পরবর্তী ক্লাসেরও আর মাত্র 10 মিনিটের মতো সময় আছে। However, I'll try to finish it within the time frame. So, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এটাতে। তারপর 9 নম্বরটাতে কি আছে দেখেন তো। জি ভাই, আমি পড়বো। এটাতে ইজ হ্যাঁ, হবে। পড়েন, সমস্যা নেই। বা এটা ইজ হবে। ইজ হবে, এর কারণটা হচ্ছে যে হোয়াট দ্য কমিটি মেম্বার্স প্রপোজ ইজ ড্রাস্টিক সিঙ্গুলার। চেঞ্জেস ইন দ্য রিক্রুটমেন্ট পলিসি। কমিটি মেম্বাররা সবাই কি চাচ্ছিল, একটা ব্যাপক পরিবর্তন তাদের রিক্রুটমেন্ট পলিসিতে, মানে তাদের যে কর্মী নিয়োগ পলিসি বা নীতিটা আছে সেখানে একটা বড় ধরনের পরিবর্তন তারা চাচ্ছিল। আর যেহেতু তারা সবাই এটা চাচ্ছিল, দ্যাট মিনস তারা একটা কমিটি হিসেবে, একটা টিম হিসেবে বিহেভ করছিল। তার কারণে এটা কি হয়ে গেছে, ইজ হয়ে গেছে। সো হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট ওয়ান? এটা কি হবে ভাই? এনিওয়ান? এটা হ্যাজ হবে। ইয়েস, কারণ আমরা পড়েছিলাম যে আমাদের ফ্র্যাকশনটা কত, ইট ডাজন্ট ম্যাটার, ফ্র্যাকশনের পরের যে আমাদের সাবজেক্টটা আছে বা নাউনটা আছে, সেইটা আমাদের কিসে আছে, সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে আছে। এখানে বলছে যে 3/4 অফ দ্য ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের কি 3/4 বা 4/3 হ্যাজ অলরেডি বিন রিকভার্ড, কি করা হয়েছে, ইতিমধ্যেই রিকভার করা হয়েছে। বুঝতে পেরেছি? এখানে 3/4 এর জায়গায় যদি আরো বড় ফ্র্যাকশন বলতো তাহলেও কিন্তু এটা 90%, 100% এরকম বলতো, আরো বেশি পার্সেন্ট বলতো, 200%, এটা কিন্তু ম্যাটার করতো না। ম্যাটার করতো কোনটার, পরবর্তীতে যেই নাউনটা আছে ওইটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, সেইটা অনুযায়ী আমাদের যে ভার্বটা আছে সেটা হবে।
আমরা হয়তো যদি এখানে অন্যভাবে বলতাম যে 3/4 of the people have been killed in that attack, তখন কিন্তু হ্যাভ বিন হয়ে যেত, হ্যাজ বিন হতো না। কারণ এই যে পিপুল, পিপুলটা কি হচ্ছে? জনগণ, প্লুরাল। আমরা কি বুঝেছি? জি ভাইয়া। ওকে, সো আমরা মোটামুটি আলোচনা করলাম আজকে আমাদের সম্পূর্ণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস গুলো আলোচনা করে আমরা কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করেছি, এবং গত ক্লাসেও কিছু প্রবলেম আমি সলভ করার চেষ্টা করেছিলাম। এখন যে ব্যাপারটা আমি হচ্ছে, এই যে আমাদের আইবি এর সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর তো 11 থেকে 20 পর্যন্ত এগুলো আমি হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দেবো। আপনারা কাইন্ডলি এটা সলভ করার চেষ্টা করবেন, তাহলে আমি বুঝতে পারবো, এবং আপনাদের রেসপন্স অনুযায়ী আমি পরবর্তী ক্লাসগুলো নেব। কারণটা হচ্ছে যদি আপনারা আসলে রেসপন্স করেন, বা আপনারা যদি রেসপন্ড করেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো আমরা নিব বা নিব আমি। না হলে তো, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ফেস বারবার আসছে, আমি এটা দেখেই বুঝতে পারছি যে আপনারা অনেকেই ডেডিকেটেড, অনেকে আসলেই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন, যেটা আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করি। এবং আপনারা যদি এভাবেই পার্টিসিপেট করতে থাকেন, এভাবে রেসপন্ড করতে থাকেন, তাহলে আমি আরো অনেকগুলো ক্লাস নেবো, যাতে করে আপনাদের সবার ভালো হয়। তবে যে ব্যাপারটা আমি বলছি যে আমি গ্রুপে এগুলো দিয়ে দেবো, আপনারা নিজে থেকে এগুলো সলভ করার চেষ্টা করবেন, আর নিজে থেকে যখন চেষ্টা করবেন তখন আপনাদের জন্য আরো ভালো হবে। আর ইন দ্য মেন টাইম আমি হচ্ছে নতুন কোন টপিক নিয়ে আলোচনা করলে পরবর্তী পরবর্তী ক্লাসে ভালো হয়, আপনারা চাইলে এটা আমাকে সাজেস্ট করতে পারেন। সমস্যা নেই, আমি এগুলো দিয়ে দেবো, অথবা আপনারা চাইলে স্ক্রিনশটও রেখে দিতে পারেন। রাইট ভাই, হ্যালো। হ্যাঁ, জি ভাই বলেন, মিশাক ভাই ভাই বলেন। আপনি তো আপনি তো মনে করেন যে মানে টপিক গুলা জানেন যে আসলে কোনটা ইনফরমেশন, মানে কোনটা আমাদের জন্য আসলে প্রয়োজন। আমি তো আসলে নিউ ইভেন চাচ্ছি যে আপনি একটা রিকোয়েজিশন দিলে আমরা ওইটাই আর কি ফলো আপ করি, কথা বুঝেছেন? ওকে, দ্যাটস এই ভেরি হচ্ছে গুড। বিষয়। তাহলে আমি মোটামুটি একটু অ্যানালিসিস করে নেক্সট ক্লাসটা কিসের উপর নিলে ভালো হয়, বা কোন বিষয়টা সবচেয়ে বেশি আসে। এখন দেখেন, আমি তো হচ্ছে ঈদের আগ পর্যন্ত আপনাদের ক্লাস নেব, বা ফ্রি ক্লাসগুলোতে আমি চাচ্ছি যে যেগুলো একদম হাই ফ্রিকোয়েন্সি, বা যেগুলো একদম খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আপনাদেরকে পড়াতে। এখন এইটা আমি বিবেচনা করে বা অ্যানালিসিস করে পরবর্তী ক্লাসটা আপনাদের জন্য কোনটা হলে সবচেয়ে বেশি ফ্রুটফুল হয়, এটা আমি দেখার চেষ্টা করব, ডোন্ট ওয়ারি। জি ভাই, জি। মানে আমার মনে হচ্ছে যে আমরা সবাই এটাই চাচ্ছি। কারণ হচ্ছে আমরা যদি একবার পরীক্ষা দিতাম, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হতো, আমাদের একটা ক্লিয়ারিটি এসে যেত আমাদের টপিক ওয়াইজ বা আমরা কিভাবে প্রিপারেশন নিব। বিকজ ওকে, আপনি অলরেডি যেহেতু আপনি যে হয়েছেন, তো আমাদের যে আপনার বেসিক ধারণাটা আমরা ভালো আছে। তো আপনি যেভাবে আপনার আমাদেরকে আসলে গাইডলাইন দিতে চাচ্ছেন, আমরা ওইভাবে মানে লার্নিং করতে চাচ্ছি আর কি। ওকে, ভেরি গুড। তাহলে আমরা ইংলিশের ক্লাসগুলো শেষ করার চেষ্টা করি, মূল যে গুরুত্বপূর্ণ, এবং তারপরে শেষের দিকে গিয়ে আমি গত বছরের কোশ্চেন সহ আরো কিছু যে ম্যাথমেটিক্স এর প্রবলেম আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে আজকে স্লাইডটা এখানে শেয়ারিং করা বন্ধ করে দিলাম। এখন আপনাদের যদি নতুন Thank you কোনো very much. কিছু Thank you. জানার থাকে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার কাছে বলতে পারেন। দ্য ফ্লোর ইজ ওপেন ফর এভরিওয়ান। ব্যাস, এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এটা কি আজকে প্রথম ক্লাস? না ভাইয়া, এটা হচ্ছে আপনার আজকের দ্বিতীয় ক্লাস, আজকে আমরা এটা শেষ করে দিলাম। গত ক্লাসে যারা ছিলেন তাদের জন্য আজকে অনেকটা সুবিধা হয়েছে না? জি ভাইয়া। জি, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, গত কারণ ক্লাসে যারা ছিল বুঝতে তাদের পারবেন জন্য কেমন। আজকে এটা একটা রিভিশন সহকারে একটা সম্পূর্ণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সম্পূর্ণ একটা আলোচনা হয়ে গেল। রুলস গুলো কি ভাইয়া গ্রুপটাতেই দেওয়া আছে? রুলস গুলো গ্রুপেই দেওয়া আছে, গ্রুপে আমাদের যে প্রিভিয়াস পোস্ট আছে সেখানে আপনি চাইলেই খুঁজে পাবেন, ডোন্ট ওয়ারি। আর আজকের প্রশ্নগুলো অ্যাডভান্স লেভেলের আইবি কোশ্চেন, সেগুলো আমি গ্রুপে নতুন, ওটা হচ্ছে ওইখানে দেয়া নেই, কারণ এই স্লাইডটা আমি নতুন তৈরি করেছি, ওটা আমি আজকে দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আর বিগত ক্লাসগুলো আমি রেকর্ড করার সম্ভব হয়নি আমার পক্ষে, কারণ আমি বাসায় ছিলাম, গ্রামে ছিলাম, আমার কাছে আমার ডিভাইস ছিল না। তো আমি এই ক্লাসগুলো রেকর্ড করে আমি গ্রুপে দিয়ে দিব, আপনাদের সমস্যা হলে পরবর্তীতে দেখেও নিতে পারবেন, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। So bhai, we have only 1 minute left. If you have any question, feel free to ask me, or otherwise I will end it here.
নেক্সট ক্লাসটা কিসের উপর নেওয়া যায় এটা সেটা আমি যদি একটু আপনাদের সাথে ওপেন ডিসকাশন করতে চাইলাম, আপনারা আমাকেই বললেন যে আমি একটু ভেবেচিন্তে নিলেই ভালো হয়, সো আমি একটু রিসার্চ করে কোনটা আপনাদের জন্য সুইটেবল হবে সবচেয়ে বেশি সেটাতেই নেওয়ার চেষ্টা করব। তবে যে ক্লাসই নেব অন্তত একদিন আগে বা অন্তত 24 ঘন্টা আগে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই বিষয়ের উপর ক্লাস হবে, সো ডোন্ট মিস ইট। ক্লাস কি রেগুলার হবে নাকি একদিন দুই দিন পরের মন? ক্লাস সাধারণত একদিন পর পর হয়, আমি মনে ও হয় আচ্ছা 4 আচ্ছা, থেকে 5টা ক্লাস নিয়ে ফেলেছি, ঈদের আগ পর্যন্ত এভাবেই ক্লাস হবে। বুঝেছি, ধন্যবাদ। অ্যান্ড ওয়ান মোর রিকোয়েস্ট ফর ইউ এভরিওয়ান ভাই, যেহেতু হচ্ছে আপনারা ক্লাসগুলো করে আসলেই বুঝতে পারছেন, যদি সত্যি সত্যি বুঝে থাকেন তাহলে আপনার ফ্রেন্ড অথবা আপনার যারা কলিগ আছে তাদের সাথে শেয়ার করতে পারেন, যাতে আমাদের কমিউনিটিটা আরো গ্রো করে, এতে আমাদের সবারই ভালো হবে আর কি। আচ্ছা ভাই, একটু কথা বলতাম ভাই। হ্যাঁ, জি ভাই বলেন, আমাদের মনে হয় জাস্ট 1 মিনিটেরও কম সময় আছে, প্লিজ মেক ইট হ্যাঁ ফাস্ট। হ্যাঁ ভাই, মানে হ্যাঁ ভাইয়া, ওই আমরা যখন পত্রিকা টত্রিকা পড়তে যাই, বুঝছেন ভাই, হুম হুম। বিশেষ করে ডেইলি স্টার, তারপরে আপনার বিজনেস স্ট্যান্ডার্ড, ওইখানে ভাইয়া আমাদের বেশি সমস্যা হয় হলো আপনার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর প্লাস হলো গ্রুপ ভার্ব, এই দুটো যদি মানে একটু মানে আপনি যদি একটু পরিষ্কার করতে মনে হয় আমাদের জন্য একটু ভালো ওকে হইতো। ওকে, তাহলে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর গ্রুপ ভার্ব। ওকে ওকে, আমি এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, আপনি একটি ভালো টপিক বলেছেন, ইনশাল্লাহ আলোচনা করবো। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে পার্সোনালি টেক্সটও করতে পারেন, বাট উই হ্যাভ জাস্ট ফিউ সেকেন্ডস হেয়ার, সো আই এম গোনা এন্ড ইট হিয়ার। সো হ্যাভ এ ভেরি গুড ডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ ভাই, হ্যাঁ, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।